আমরা না বসে করলে থাকি অনেক কিছু করার আছে কোনো অপেক্ষায়। ভাই, আসসালামু আলাইকুম। করলে অনেক কিছু করার আছে এখন মানে। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আসসালামু ভালো আলাইকুম। আছি। সরি আমার আজকে ল্যাপটপ থেকে ঢুকলাম তো এই জন্য দেরি হয়ে গেল, আমার ডেস্কটপটা একটু সমস্যা করতেছে। তো আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন তো না? জি, শুনতে জি পাচ্ছি। ভাই, কথা তো ক্লিয়ার শুনতে পারছি, কিন্তু আমরা তো কোনো ইনফরমেশন পাচ্ছি না। যেমন গতকালকে ক্লাসটা হয় নাই, আমাদের কিন্তু খারাপ লাগছে। ফোন দিলাম অফিসের নাম্বারে, তারপর লাইন কেটে দিচ্ছে। কোনো মেসেজ ছাড়া এরকম ক্লাস অফ করলে তো আমাদের সমস্যা, কারণ আমরা তো অনেক টাইম মেনটেন করে তারপরে টাইমটা ক্লাসটা করার জন্য আসি। জি ভাইজান একদম ঠিক বলছেন, আমি এক্সট্রিমলি সরি সমস্যাটার জন্য। আসলে আমার একটু প্রবলেম হচ্ছে কম্পিউটারটার জন্য, তো তো সমস্যাটা সমস্যা হচ্ছে তো যে থাকবেই, কিন্তু আমাদের যেহেতু একটা গ্রুপ আছে, গ্রুপে মেসেজ দিয়ে দিলে তো হয় যে আমরা বুঝতে পারি। হ্যাঁ ভাইয়া, তাও এটা আমার ভুল হয়েছে। জি জি তো বলেন। ভাইয়া আমরা ওই যে ভিডিওটা তো পাইতেছি না। হ্যাঁ, এইটাই সমস্যাটা হচ্ছে যে রেকর্ডিংটাই প্রথম হচ্ছে না ক্লাসের আমার। ভিডিওটা তো পাইতেছি না, আমি করতে পারিনি প্রথম ক্লাসটা। হ্যাঁ আজকে ঠিক কিন্তু আছে। এখন তো রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, প্রথম ক্লাসের যে রেকর্ডিংটা হয়েছিল আমার ডিসপ্লেতে দেখাইছে, বাট প্রথম ক্লাসের রেকর্ডিং এর প্রথম 40 মিনিটের পরে আর বাকি অংশটুকু নাই। ওটাই ছিল বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যাই হোক, তো আমি এক্সট্রিমলি সরি আপনাদের যে সমস্যাগুলো হয়েছে, ইনশাল্লাহ চেষ্টা করবো নেক্সট থেকে আর হবে না। তো শুরু করি। আর আমি একদম প্রথম ক্লাসে যেটা ছিল সেটা কি রিপিট করার প্রয়োজন আছে? আপনারা যদি বলেন যে না তাহলে আগাবো, আর যদি মনে করেন যে না প্রয়োজন আছে তাহলে আমি রিপিট করব। আপনারা একটু বলেন কাইন্ডলি। আমাদেরকে স্যার যদি আমি পরবর্তীতে প্রথম ভিডিওটা ক্লাসে দেন স্যার আমি তাহলে পুরোটা করতে পারি না। আমরা ল্যানের ভিডিওটা প্রবলেম পাইলে ছিল তো। রিপিট করার প্রয়োজন নাই মনে হয়, তবে সবার প্রয়োজন আছে কিনা জানি না। তবে কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্নগুলা যদি ভিডিওর দরকার আর কি আমাদের। আচ্ছা, তাহলে আমি রিপিট করি, যেহেতু ওই ভিডিওটা দিতে পারবো না, রেকর্ডিংটা হয় নাই। তো ফার্স্টই যাব। জি ভাই, আপনার প্রশ্নগুলো বলেন, তাহলে আমি চেষ্টা করবো প্রশ্নগুলো অ্যাড করতে। জি বলেন। জি, আপনার প্রশ্নগুলো বলেন, আমি ক্লাসটা তারপর শুরু করতেছি। বলেন। জি ভাইয়া, মানে প্রশ্নটা হচ্ছে যে অ্যাড অ্যাকসেন্ট একটা কথা বলছিলেন, আর লিড জেনারেশন, মানে এটার মিনিংটা মানে বুঝি নাই আর কি। অ্যাডসেন্স এবং লিড জেনারেশন। হ্যাঁ, আচ্ছা, এখানে অসুবিধা নেই। থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য। তো এখানে আমরা অনেকগুলা কথা হয়তো আমরা এখন বুঝতে পারবো না, বিকজ এই কোর্সের মধ্যে আপনার একটু অ্যাডভান্স কিছু জিনিস থাকবে মার্কেটিং এর। ওটা একটু সবাই যে জরুরি সব বিষয়ে জানবে তা তো না। অনেকের অনেক, এমন আমিও অনেক টার্ম আছে আমার ক্লায়েন্ট এর কাছে যখন আমি যাই, যখন বলে সেগুলো মার্কেটিং এর টার্ম, কিন্তু আমি শুনি নাই। হয়তো এরকম অনেক কিছুই আছে, অনেকের অনেক কিছু না জানা থাকতে পারে, এটা কোনো বিষয় না। আনকমন মনে হলেও আপনি নোট রাখবেন, হয়তো দেখবেন যে আপনার আপকামিং ক্লাসের মধ্যে এটা থাকবে। হ্যাঁ, আশা করি থাকবে, আমি ওইভাবে চেষ্টা করবো। আর তা না হলে তো প্রশ্ন আছে, উত্তর করে দিব। আর গ্রুপেও আসলে ভাই আমি একটু আমার সমস্যাটা একটু বলি, আগেই সরি বলে নিচ্ছি। আমি আসলে আমার ওই জবটা থেকে কুইট করতেছি, তো লাস্ট মোমেন্টে আমার উপর একটু বেশি প্রেশার আর কি। সবগুলো কাজ হ্যান্ড ওভার করতেছি, আবার রেগুলার কাজ করতেছি এই জন্য। হ্যাঁ, তো যাই হোক, এই জন্য আমি আসলে রেগুলার হইতে পারতেছি না, এদের মধ্যে আবার কম্পিউটারের সমস্যা। যাই হোক, তো শুরু করি। আপনার যে দুইটা প্রশ্ন করছেন, একটা হলো অ্যাডসেন্স। আচ্ছা, অ্যাডসেন্স হচ্ছে গুগলের একটা অ্যাডভার্টাইজমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, যেমন আমরা তো ফেসবুকের মাধ্যমে অ্যাড দেই, তাই না? ঠিক তেমনি গুগলের মাধ্যমেও অ্যাড দেওয়া যায়। ওইটাকে হচ্ছে গুগল অ্যাডসেন্স বলা হয়। যেমন কথার কথা বলতেছি যে ইউটিউবে যখন আমরা কোনো একটা ভিডিও দেখি, হ্যাঁ, কোনো একটা যে কোনো ভিডিও দেখি, ইউটিউবের ভিডিওর সময় আপনি খেয়াল করে দেখছেন কিনা, দেখবেন যে পট করে কয়েক সেকেন্ড পরে একটা অ্যাড রান হয়, দেখা যায় যে একটা ভিডিও আসে, এবং বা অনেক ক্ষেত্রে সাইডে বা উপরে বিভিন্ন রকমের ছবি দেখায়, ওখানে বাটন থাকে যে শপ নাও, লার্ন মোর, গেট দ্য অফার। তো ওই অ্যাডভার্টাইজমেন্ট গুলো দিতে হয় অ্যাডসেন্স নামক, মানে ফেসবুকে যেমন অ্যাড অ্যাকাউন্ট করা যায়, অ্যাডসেন্সেও গুগল অ্যাডসেন্সেও অ্যাড অ্যাকাউন্ট করে সেটার মাধ্যমে করা যায়। এইটাই। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ বলুন। আচ্ছা, আর লিড জেনারেশন কি জানতে চাইছেন? লিড জেনারেশন হচ্ছে ইনকোয়ারি। দেখেন,
আপনি একটা কথার কথা, আমরা ধরেন আপনি একটা ই কমার্স বিজনেস করতেছেন, শাড়ি সেল করেন, তো আপনার শাড়িগুলো আপনি অবশ্যই অ্যাডভার্টাইজমেন্ট করেন। তো অ্যাডভার্টাইজমেন্ট যখন করেন তখন আপনার কাছে যে ইনকোয়ারি গুলো আসে, লেটস সে কেউ কেউ আপনাকে ফোন করে, সেটাও লিড। কেউ কেউ আপনার চ্যাট বক্সে ইনবক্সে মেসেজ দেয়, সেটাও লিড। কেউ হয়তো আপনার ওয়েবসাইটে এসে পারচেস করে, সেগুলোও লিড। হ্যাঁ, বা ওয়েবসাইটে এসে রেজিস্ট্রেশন করে কিন্তু কার্টে অ্যাড করে কিন্তু কিনে না, এগুলো সব লিড। বিক্রি হওয়ার জন্য ওনারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট বা ইন্টারেস্টেড পিপল। তো এই লিড গুলো আমরা প্রথমে ধরেন একটা কাস্টমার যে আনঅ্যাওয়্যার থেকে ইন্টারেস্টেড হওয়ার পরে কোনো একটা ইন্টেনশন নিছে, লেটস সে আপনার দোকানে এসে ভিজিট করছে, অথবা আপনাকে কল করছে, অথবা আপনাকে একটা ইমেল পাঠাইছে বা আপনার ইমেল রিপ্লাই করছে, এরা সবাই হচ্ছে লিড। এরপরে ফাইনালি যারা পারচেস করলো তারা হয়ে গেল হলো আপনার কাস্টমার। হ্যাঁ, তো জি এইটাই হলো লিড। তা যাই হোক, আমরা এখন কোর্সটা কন্টিনিউ করি। তো আমি আগে সরি বলে নিচ্ছি আপনাদের যে ইনকনভেনিয়েন্স গুলো হচ্ছে সোফার, আর ইনশাল্লাহ মানে গোয়িং ফরওয়ার্ড এগুলো সলভ হয়ে যাবে। তো আজকে আমি ওই প্রথম ক্লাসে যেগুলো আমরা শিখছিলাম ওইটাই আরেকবার রিপিট করব। তো আমরা একদম প্রথম থেকে যদি বলি, প্রথমে আমরা শিখছিলাম যে অ্যাকচুয়ালি আমরা নরমাল যখন বিজনেস করার চিন্তা ভাবনা করি, আমরা সবাই যে বিজনেস ব্যাকগ্রাউন্ডের বা বিজনেস নিয়ে অনেক পড়াশোনা করছি বা অনেক কিছু, অনেক নাও হইতে পারে, আবার অনেকেই মধ্যে আছে যারা অলরেডি ভালো বিজনেস করে, ভালো একটা গ্রোথ অলরেডি আমরা অ্যাচিভ করছি, দুইটাই আছে আমাদের মধ্যে, এবং দুইটার মাঝামাঝিও আছে। কেমন? তো আমরা মূলত সবার ক্ষেত্রে আগে জানতে হবে যে আমরা যে যাব বা আমরা যে বিজনেস করব সেটার উদ্দেশ্য কি, এই বিষয়ে এটা একটু জানা দরকার। সেটা হলো প্রথমত হলো যে আমরা বিজনেস করার জন্য অনেক সময় যেটা করি, চিন্তা করি যে আমরা কিছু টাকা ইনকাম করব, এটা হইতে পারে আমি এখন জব করতেছি, জব সুইচ করব, অথবা নিজের একটা অস্তিত্ব থাকা দরকার। এক একজনের এক একটা রিজনে বিজনেস করি। বিজনেস যেই কারণেই করি সেটা হলো যে আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেই বিজনেসটা আমরা করলে হয় সফল হতে পারি না, অথবা সফল হলেও কোনো বড় কিছু হয় না বা দীর্ঘমেয়াদী কিছু হয় না। তো প্রথমে এটাই জন্য আমি বলছিলাম যে হার্ভার্ড ইউনিভার্সিটির একটা গবেষণায় দেখা গেছে যে 96% বিজনেস হচ্ছে প্রথম 10 বছরের মধ্যে ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, 10 বছরের মধ্যে যেগুলো ধ্বংস হয়ে যায় তার মধ্যে 80% আবার প্রথম 2 বছরেই ধ্বংস হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, মনে করেন আমি একটা দোকান, আমি একটা বা আমি আমার বন্ধু, আমি হয়তো বিদেশ থেকে আসছি, আসার পরে আমার কাছে কিছু টাকা আছে, 5 লাখ টাকা। তো আমার একটা বন্ধু বললো যে আচ্ছা বাজারে অমুক একটা দোকান দিতে পারি, দোকানটা দিলে ভালো হবে। তো আমি চিন্তা করলাম, দোকান খুঁজলাম, এই করলাম সেই করলাম, প্রোডাক্ট উঠাইলাম, দোকান চলতেছে, কিন্তু দেখলাম যে আসলে প্রচন্ড প্রতিযোগিতা, টিকে থাকাই দায়, অথবা যেরকম আশা করছিলাম সেরকম সেল হচ্ছে না। এরকম 1 বছর 2 বছর যাওয়ার পরে কিন্তু আমরা বন্ধ করে দিই, তাই না? অথবা ই কমার্স বিজনেসের ক্ষেত্রেও কি, ধরেন ই কমার্স বিজনেস করব সবকিছু করলাম, পেজ খুললাম, ইয়ে করলাম, কিন্তু কোনো সেল নাই, ওরকম ইয়ে নাই, অনেকে অফিস নাই, শেষ পর্যন্ত বন্ধ করে দেয়। অথবা অনেক সময় এমন হয় যে আমরা বিজনেস শুরু করি, পার্টনারদের মধ্যে ঝগড়া হয়ে বন্ধ হয়ে যায়। যে ঘটনাই ঘটে সেটা বন্ধ হয়ে যাওয়ার কারণ হলো প্রথম 2 বছরের মধ্যেই বন্ধ হয়ে যায় 80%। আচ্ছা, এরপরে ফাইনালি যেগুলো টিকে যায় তার মধ্যে আবার অনেকেই আছে ধুকে ধুকে চলে, জাস্ট চলার জন্য চলে, এটার গ্রোথ হয় না। তো আমরা প্রথমে ডিফাইন করি যে আমরা আসলে বিজনেস যেটা করব সেটা কিভাবে কি করব। কারণ নেপোলিয়ান হিল নামক খুব বড় একজন অথর আছেন, তিনি একটা কথা বলছেন যে পৃথিবীর যে কোনো জিনিস পাওয়ার জন্য আপনার ডিজায়ার থাকতে হবে, এটা হলো পূর্ব শর্ত, প্রথম শর্ত। শুধু ডিজায়ার থাকলে হয় না, থাকতে হয় বার্নিং ডিজায়ার, অর্থাৎ এটা আমাকে পেতেই হবে, এটা আমাকে করতেই হবে। শুধুমাত্র বিজনেস করে আমি কয়েকটা মানে আমি চাকরির অল্টারনেটিভ, অথবা একটা বিজনেস করে আমি কিছুদিন টিকে থাকবো, আমার সংসারটা চালাইতে পারলেই হবে, এই কনসেপ্টে মুদি দোকান চলে ম্যাক্সিমাম, বা একটা হয়তো ফার্মেসি দোকান চলতে পারে, কিন্তু সেটাও একটা সময় সাস্টেন করতে পারবে না। বিকজ আপনি যদি একটা মনে করেন একটা মসজিদ, তার সামনে খুব সুন্দর একটা ফার্মেসি দিচ্ছেন, ঠিক 6 মাস যাইতে না যাইতে আরো 14-15টা বা আরো 4-5টা ফার্মেসি আপনার আশপাশে হয়ে যাবে। ঠিক আছে? সো আলটিমেটলি তখন আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে যায়, আবার ঘুরে ফিরে সেই বন্ধ হওয়ার ধান্দায় চলে আসে, অথবা রিমুনের মানে খুব লো ইনকামে চলতে হয়। সো
এই জন্য কি করা লাগে, যার কারণে যে কোম্পানিগুলো বড় হচ্ছে, অনেক সাকসেসফুল হচ্ছে, বন্ধ হচ্ছে না, কম্পিটিশন থাকার পরেও কম্পিটিশন থেকেও আগায় যাচ্ছে, তার প্রথম কয়েকটা কারণ আছে। সেটা হচ্ছে মানসিক মাইন্ডসেটগত দিক থেকে প্রথম কথা হচ্ছে যে আমাদের বার্নিং ডিজায়ার থাকতে হবে যে আমরা বিজনেসকে, যে বিজনেসই করব দীর্ঘমেয়াদী, এবং করব হচ্ছে এই জন্য না যে আমার শুধু ফ্যামিলি চলবে বা আমি কয়েকদিন টিকে থাকবো। হ্যাঁ, আমাদেরকে আগেই গোল সেট করতে হবে যে না, আমি প্রতি বছর গ্রোথ সিক করবো, অর্থাৎ আমার এই বছর যদি 15,000 টাকা সেল হয়, আগামী বছর সেল হবে 20,000 টাকা, তারপরের বছর হবে 25,000 টাকা। আজীবন আমি গ্রোথের দিকে যাব, আমি টিকে থাকবো, প্রথমে আমি টিকে থাকবো এবং গ্রোথ করব। এবং আমি আমার ফিল্ডে যে 1 নাম্বার আছে, মানে আমি আমার যে ইন্ডাস্ট্রিতে কাজ করবো, আমি একটা ইউনিক কোম্পানি হব এবং আমি অনেক বড় হব। এইভাবে যখন আমরা গিয়ে আমাদের প্ল্যানটা সেট করব বা আমাদের প্রথমেই পারপাসটা সেট করব, তখন গিয়ে জিনিসগুলো আস্তে আস্তে দাঁড়ানো শুরু করবে। কেমন? তো এর মধ্যে প্রথম যে বিষয়টা, আচ্ছা, এখানে প্রাথমিক কিছু কথা আমরা বলে নেই। কারণ হলো কি ভাই, অনেকেই আছে আমরা হয়তো টিকে থাকতে পারি না। হ্যাঁ, তো সেই জন্য এই মাইন্ডসেট গুলো জানা দরকার। প্রথমত হচ্ছে আমার একটা বার্নিং ডিজায়ার, অর্থাৎ আমার ডেফিনেট একটা মাইন্ডসেট, এবং হচ্ছে যে আমি পুরোপুরি ভাবেই নিজেকে মানে কি বলবো, মানে নিজেকে অর্পণ করবো যে এটা আমাকে অ্যাচিভ করতে হবে। যেমন ধরেন বিসিএস পরীক্ষা লক্ষ লক্ষ 2 লক্ষ মানুষ দেয়, হয় বলো 1100 1200 জন ফাইনালি বিসিএস ক্যাডার হয়। তো তার মানে ওই 10 থেকে ওই 1200 জনই হচ্ছে সিরিয়াসলি ওই বার্নিং ডিজাইন নিয়ে করছে যে আমার কাছে আর কোনো অপশন নাই, আমি এটাই করবো। ঠিক, আমাদের ওইটা থাকতে হবে প্রথম কথা। এরপরে কিভাবে তাহলে আমরা প্ল্যানটা বাস্তবায়ন করব? হইতে পারে আমাদের মধ্যে অনেকের অনেক ধরনের সমস্যা থাকতে পারে, কারো হয়তো পয়সা কম, কারো হয়তো কি বলে এডুকেশন কম, কারো হয়তো প্রোডাক্ট কি বলে আইডিয়া নাই, অভিজ্ঞতা কম, কারো মানে যে যেখানেই থাকি, কিন্তু আমাদের গ্রোথটা যে সিক করব, কোথায় কোথায় কাজ করব? প্রথমত কাজ করব হচ্ছে মার্কেটিং এ। মার্কেটিং এর কাজ কি, এইটা নোট রাখেন। 1 নাম্বার কাজ, আচ্ছা কালকে যেটা বলছিলাম সেখান থেকে শুরু করি। কালকে বলছিলাম যে এই যে 96% বিজনেস ফল করে প্রথম 10 বছরের মধ্যে, আমরা থাকতে চাই 4% এর মধ্যে যারা ফল করে না, প্রথম শর্ত। নাম্বার 2 হচ্ছে সেই 4% এর মধ্যেও 95% আবার কখনোই 6 লক্ষ টাকার উপরে উঠতে পারে না। মানে এদের রেভিনিউ বাংলা টাকায় 6 লক্ষ টাকার নিচে থাকে, অর্থাৎ ছোটখাটো দোকান থাকে, ছোটখাটো কোম্পানি থাকে। টিকে আছে 30 বছর, কিন্তু যেরকম ছোট দোকান ছিল সেরকম ছোট দোকান আছে, ওটাকে আর অর্গানাইজেশন বা একটা ব্র্যান্ডে রূপান্তর করা যায় নাই। তো আমরা চাই কি, আমরা একটা ব্র্যান্ড হইতে চাই প্রথমত। দ্বিতীয় হচ্ছে যে একটা অর্গানাইজেশনকে দাঁড়া করাইতে চাই, যেখানে হয়তো আপনি থাকার পরেও আপনার মতো আরো 5 জেনারেশনের চলবে, এরকম ব্যাপারটা, বা আমি থাকার পরে এরকম আর কি। তো সেটার জন্য আমরা যে এখানে স্ট্র্যাটেজি গুলো সেট করতেছি, আমরা কিছু স্ট্র্যাটেজি নিয়ে কাজ করব, যে স্ট্র্যাটেজি গুলো কাজ করলে পরে আমরা এখানে কিছু গ্রোথের সিনারিও দেখাইছিলাম, সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। এবং সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে সবচেয়ে সেফেস্ট, ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে সেফেস্ট বিজনেস স্ট্র্যাটেজি, যেটা একদম যার কিছুই নাই সেও করতে পারে, যাতে করে সেও গ্রোথ সিক করতে পারে। নাম্বার 1 হলো উই উইল not pursue customer, customer will pursue us। মানে কি, ধরেন একটা ক্লাসের স্টুডেন্ট, একজনের বাবা অনেক ধনী, একজনের বাবা অনেক শিক্ষিত, একজনের বাবা অনেক কিছু মানে অনেক ক্ষমতাবান। এখন এই 3 জনের পক্ষে হয়তো বাচ্চার জন্য 2 জন করে টিচার রাখা সম্ভব, কিন্তু আরেকটা ছেলে হয়তো ওই রকম তার ক্ষমতা নেই, সে কি ফার্স্ট হইতে পারবে না? হইতে পারবে। কি করতে হবে? তাকে আলাদা স্ট্র্যাটেজি করতে হবে। অর্থাৎ সে চিন্তা করবে যে ওরা টিচারের কাছে পড়ুক না, আমি নিজের কাছেই নিজে পড়বো এবং ওদের থেকে দ্বিগুণ মনোযোগ দিয়ে এবং দ্বিগুণ উৎসাহ নিয়ে, দ্বিগুণ সময় নিয়ে, ধরেন এরকম যদি করে সে ফার্স্ট হয়ে যাবে আলটিমেটলি। ব্যাপারটা এরকমই। আমরা যারাই বিজনেস করবো, আমরা চাই যে অনলাইনে বিজনেস করি, অফলাইনে করি, আমরা যে স্ট্র্যাটেজি গুলো নিব, এই স্ট্র্যাটেজি গুলো আমাদেরকে এগিয়ে রাখবে সর্বক্ষেত্রে। প্রথমত হচ্ছে উই উইল নট পারসু কাস্টমার, কাস্টমার উইল পারসু আস। কাস্টমারের পিছনে আমরা ছুটবো না, আমাদের পিছনে ছুটবে কাস্টমার। আচ্ছা, আমাদের পিছনে কাস্টমার কখন ছুটবে, এটাই হলো বড় কথা। তার আগে আরেকটা কথা বলছিলাম যে নাম্বার 1 রেসপন্সিবিলিটি,
নাম্বার ওয়ান রেসপন্সিবিলিটি অফ এ ওনার বলতে পারি বা বিজনেসম্যান ইজ টু সেল অর টু জেনারেট রেভিনিউ। এটা মাথায় রাখতে হবে। এখন কেন এই কথা বললাম? বিকজ এই যে আমরা 10 বছর টিকে থাকবো, দেখেন আমরা অনেকেই বিজনেস করি, অনেক কিছু জানি, কিন্তু হয়তো আমাদের মাইন্ডসেটটা সেট করতে পারি না। আমি এই জন্য প্রথম থেকে একদম বেসিক কথা বলতেছি। অনেকে ভাবতে পারেন যে এত বেসিক কথা তো সবাই জানে, সবাই জানলেও দু একজন হয়তো জানে না। তো সবাইকে এই জন্য একই জিনিস বলতেছি। ওই যে বললাম 10 বছরের বেশি টিকে থাকতে হলে একটা কাজই প্রথম আমাদের দায়িত্ব, সেটা হলো যে আমাদেরকে প্রচুর পরিমাণে রেভিনিউ জেনারেট করার মতো অ্যাবিলিটি থাকতে হবে অ্যাজ এ ওনার। এটা হচ্ছে অ্যাজ এ ওনার মানে ধরেন আপনি একটা ব্যবসা শুরু করছেন, আপনি মনে রাখবেন আপনার প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে প্রচুর পরিমাণে রেভিনিউ জেনারেট করা। একটা ছাত্রের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে বেশি বেশি পড়াশোনা করা এবং পরীক্ষায় ভালো করা। ঠিক তেমনি প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে যে আমাদেরকে রেভিনিউ জেনারেট করতে হবে। আচ্ছা, যদি সেটা করতে হয় আমরা তো কিছু স্ট্র্যাটেজি লাগবে, কৌশল লাগবে। তার মধ্যে কি কি কৌশল আমরা সেট করতেছি? এক নাম্বার হলো যে আমাদেরকে কাস্টমাররা পার্সু করবে না, পার্সু করবে, আমরা কাস্টমারদেরকে পার্সু করবো না। এখন সেটা কখন হয় ভাই? সেটা তখনই হয় যখন মালটা ভালো হয়। মানে যেই রেস্টুরেন্ট গুলো খাবার এমনিতে ভালো, পরিষ্কার, সুখ্যাতি আছে, হ্যাঁ, তাদের পিছনে মানুষ ছুটে যায় এবং প্রাইস ভালো, সব দিক থেকে ভালো। কিন্তু যে রেস্টুরেন্ট গুলো খারাপ তাদের হলো কাস্টমার খুঁজতে হয়, ব্যাপারটা সেরকম। তার মানে হলো আমাদেরকে খুব ভালো বিজনেস করতে হবে। তার প্রধান অংশ হচ্ছে মার্কেটিং, সেইখান থেকে খুব ভালো করতে হবে। তাহলে আমরা মার্কেটিংটা যদি খুব ভালো করি তাহলে আমাদেরকে অনেক কম খরচে এই ঘটনাটা ঘটানো সম্ভব। তখন আমাদের অনেক কম এনার্জিতেই আমাদের বিজনেস সাকসেস আসা পসিবল। নাম্বার 2, হ্যাঁ, we will only focus on টার্গেট মার্কেট। টার্গেট মার্কেট ছাড়া আমরা এমন ভাবে মার্কেটিং করব, আমরা সবার জন্য ম্যাস মার্কেটিং করব না। আমাদের মার্কেটিং এ শিখতে হবে যে কিভাবে টার্গেটিং করতে হয়, সুপার টার্গেট কাস্টমার কিভাবে বাই করতে হয় এবং তাদেরকে এক্স্যাক্টলি সুপার কি বলে সুপার লেজার টার্গেটেড কাস্টমারের সাথেই আমরা শুধুমাত্র ডিল করব এবং বিজি থাকবো, যাতে আমাদের টাইম ওয়েস্ট না হয়। এগুলো কেন? কারণ 80-20 বলতে একটা রুলস আছে সারা পৃথিবীতে। আপনারা যদি গুগল করেন, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এতক্ষণ স্ক্রিন দেখা যাচ্ছিল না। আচ্ছা, আমি আপনাদেরকে আনমিউটের অপশন দিয়ে দিচ্ছি, হ্যাঁ। কিন্তু ভাই প্লিজ নিজ দায়িত্বে কেউ আননেসেসারি আনমিউট করবেন না, কারণ শব্দ হয়, হ্যাঁ। আমি যদি স্ক্রিন শেয়ার না করি বা কোনো সমস্যা করি সঙ্গে সঙ্গে বলবেন। আচ্ছা, দেখেন, প্রথম বললাম যে নাম্বার ওয়ান রেসপন্সিবিলিটি অফ এ বিজনেস ওনার ইজ টু জেনারেট রেভিনিউ জেনারেট করতে হবে, প্রথম কথা। তারপর হচ্ছে স্ট্র্যাটেজি নাম্বার ওয়ান, কাস্টমার আমাদের পিছনে ঘুরবে না, আমরা কাস্টমারদের পিছনে ঘুরবো না, কাস্টমারই আমাদের পিছনে ঘুরবে। গুগল, মাইক্রোসফট কিংবা অ্যাপেল কখনো পৃথিবীতে বিজ্ঞাপন দিয়ে বলে না আমাদের এইটা কিনেন। ওরা খালি ইনোভেশন করে, কাস্টমারই ওদেরকে খুঁজে বের করে। কেমন? তারপর হচ্ছে আমরা টার্গেট মার্কেটের উপরেই অনলি কাজ করব। নাম্বার 3 হচ্ছে আমরা জেনারেট এ সিস্টেম এ কিরকম সিস্টেম? সেটা হচ্ছে যে জেনারেট এ কনস্ট্যান্ট, মানে এটা আজকে হবে কাল হবে না, কনস্ট্যান্ট প্রেডিক্টেবল। কনস্ট্যান্ট মানে হচ্ছে ক্রমাগত, প্রতিনিয়ত হতেই থাকবে এবং প্রেডিক্টেবল, অর্থাৎ আমি নিজেই প্রেডিক্ট করতে পারবো এরকম একটা লিড মানে জেনারেট এ কনস্ট্যান্ট প্রেডিক্টেবল সিস্টেম টু গেট অটোমেটেড বলার দরকার, টু গেট লিড ক্লায়েন্টস সেল। মানে সেল পাওয়ার জন্য আমাদেরকে একটা অটোমেটেড সিস্টেম জেনারেট করতে হবে। আচ্ছা, এরপরে হলো আমাদের এই কোর্সটা করলে আপনি পুরোটা বুঝতে বলবেন। এবং লাস্ট হচ্ছে যে লেস হিউম্যান এফোর্ট
ম্যাক্সিমাম অটোমেশন, অটোমেটেড সিস্টেম। আচ্ছা, তার মানে এমন একটা সিস্টেম বেস করব যেখানে হচ্ছে যে অটোমেটেড হবে। দেখেন এবার আমি আপনাদেরকে বুঝায় বলতেছি জিনিসটা, খেয়াল করেন। আমাদের ওয়েবসাইটটাতে যাই, আমি এডুকমে যদি যাই, এডুকম XYZ এ যদি আপনি যান তাহলে দেখবেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। কেমন? এখন সামহাও আমরা মার্কেটিং করে বা মার্কেটিং না, প্রমোশন করে বা কাস্টমারকে অ্যাওয়্যার করি যে আমরা একটা কোর্স করাচ্ছি, কোর্সটার জন্য এই ৩৯৯ টাকা ফি এবং কোর্সটাতে এই জিনিসগুলো শেখানো হবে, এই এই উপকারিতা আছে। এখন এই উপকারিতা গুলো আপনি পাবেন এবং এই কোর্সটা আপনার করলে এই জিনিসগুলো ভালো হবে। হ্যাঁ, এইভাবে কোর্সটা করানো হয়। খেয়াল করেন, এই যে এত কিছু করলাম, করার পরে এই আমাদের ওয়েবসাইটটা কিন্তু আমরা যে কথাগুলো বলতেছি তার সাথে সমর্থন করে কিনা দেখেন। প্রথম কথা ছিল আমরা কাস্টমারকে পার্সু করবো না, কাস্টমারই আমাদেরকে পার্সু করবে। এই জিনিসটা কিছুটা সত্য এখানে, এখনো পর্যন্ত সত্য হয় নাই, যেটা আমাদের পুরো মার্কেটিং প্ল্যানটা ইমপ্লিমেন্ট হইলে। আমি যদিও এটা আমার শখ থেকে করতেছি, এডুকমের কাজটা আমার শখ, যে আমি খুব দেখেছি যে মানুষ মার্কেটিং ইউজ করে না, অথচ মার্কেটিং এর যে কত পাওয়ার আছে সেটা যদি ইউজ করতে পারতো তাহলে কোকা কোলার মতো ব্র্যান্ড হওয়া সম্ভব। তো সেই জিনিস জন্যই বললাম, তো আমি সেই শখের জায়গা থেকে এই এডুকেশন সিস্টেমটা, এবং আমি আমার লাইফে খুব শিখতে ভালোবাসি বিজনেসের পড়াশোনাগুলা, এবং সেটাই আমি শেখাবো মানুষদেরকে, সেই উদ্দেশ্যে এই বিজনেসটা শুরু করা আমার। কেমন? আচ্ছা, এইবার যেখানটাতে ছিলাম, কি হলো, আমার সাইটটা কি হ্যাং করলো? আচ্ছা, এখন প্রথম কথা ছিল হচ্ছে যে আমরা কাস্টমারদের পিছনে ঘুরবো না, কাস্টমার আমাদের পিছনে ঘুরবে। এখানে আমি কাস্টমার হিসাবে দেখি না আপনাদেরকে, মানে আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমরা এখানে যে আমাদের যারা স্টুডেন্ট আছে, স্টুডেন্টদের কথাই বলতেছি। তো স্টুডেন্টরা আমাদের এখানে আসবে, তার জন্য আমাকে কি করতে হবে? আমরা গোয়িং ফরওয়ার্ড পুরো ক্লাসে শিখবো, সমস্যা নেই। নাম্বার 2 হলো আমরা শুধুমাত্র সুপার টার্গেটেড লোকজন, মানে ক্লায়েন্টদের সাথেই কাজ করব। অর্থাৎ আমাদের এখানে যারা স্টুডেন্ট আছেন তারা সবাই এই একই মাইন্ডের, এবং আমাদের মার্কেটিংটা শুধু তাদেরকেই করা হয়েছে। আমরা যারা এই মাইন্ডের না বা এইরকম কাজ মানে সাথে জড়িত না, সবার জন্য আমরা এটার মার্কেটিংটা করব না। গেল। নাম্বার 3, এই যে অটো জেনারেটেড যে সিস্টেম থাকতে হবে, এখানে দেখেন এই ওয়েবসাইটে এসেই কিন্তু যে কেউ পেমেন্ট করতে পারতেছে, রেজিস্ট্রেশন করতে পারতেছে, আমাদের কিছু করতে হচ্ছে না, আমাকে ফোন কল রিসিভ করতে হচ্ছে না। এখানে এসে রেজিস্ট্রেশন করতেছে, রেজিস্ট্রেশন করার পরে পেমেন্ট পেজে গিয়ে ম্যাক্সিমাম মানুষই নিজেই পেমেন্ট করে দিচ্ছে। তাহলে এটা হলো কি আমাদের একটা সিস্টেম। শুধু তাই না, এখন লেটস সে আমাদের একটা ফেসবুক পেজেও যদি নক দিয়ে বলে ভাই আমি তো কোর্সটা করতে চাই, তখন সেখান থেকেও সে কিন্তু সেখানে যখন এসে এই কথাটা বলতেছে, তখন তাকে কিন্তু আমাদের এই ওয়েবসাইটের লিংক দিয়ে দেওয়া হচ্ছে অটোমেটিক ওয়েতে। হ্যাঁ, এখন জানি না আমার সিকোয়েন্সিংটা এখন কাজ করবে কিনা, আমি একটু দেখাই আপনাদেরকে। এটা মাঝখানে একটু প্রবলেম করতেছিল, এরপরে ঠিক হয়েছে কিনা আমি এখন শিওর না, তারপরেও আমি দেখাই আপনাদেরকে। ধরেন আমাদের পেজের ইনবক্সে দেখেন, আমাদের এখানে লেটস সে কোনো একজন মেসেজে চাপ দিল। এখন একটু দেখি কি অবস্থা, আপনাকে কোন বিষয়ে সহায়তা করতে পারি। তারপরে দেখেন এখানে লেখা আসতেছে কি, আচ্ছা এটা রিপিট হচ্ছে দেখে এরকম, হ্যালো আমরা খুব শীঘ্রই আপনার প্রশ্নের উত্তর প্রদান করব, রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন। দেখেন এখানে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে আসতে পারে। তারপরে ফোন নাম্বারে ফোন দিয়ে আপনার প্রশ্ন থাকলে এখানে লিখুন। কেমন? আচ্ছা, এখানে কেউ ধরেন কিছু লিখলো, আই ওয়ান্ট টু নো মোর, আমি আর একটু জানতে চাই, ধরেন এরকম যদি কেউ লেখে, দেখি আমার সিকোয়েন্সিংটা অন আছে কিনা এখন। অর্থাৎ থাকুক না থাকুক আমি সহজ করে বলি, ধরেন এখানে এরকম, এখান থেকে তো আমি কি করতেছি, রিটার্গেট মানে সবাইকে নিয়ে আসতেছি হচ্ছে আমাদের ওয়েবসাইটে। কেমন?
ওয়েবসাইটে আসার পর থেকে কিন্তু সে নিজে নিজে এই কাজটা করতে পারছে। আমি যদি ঘুমায়ও থাকি তাও কিন্তু একজন স্টুডেন্ট বা আমরা যদি কেউ ইয়েও না থাকি রেজিস্ট্রেশন করে পেমেন্ট করে দিতে পারতেছে, একটা অটোমেটেড সিস্টেম। অনেক জায়গায় আছে কোম্পানি সম্পর্কে জানা যাবে কিন্তু কোনো সার্ভিস অ্যাভেল করা যাবে না, তাই না? তো আমাদের সিস্টেমটা এরকম হবে না, আমাদের সিস্টেমটা এমন হবে যেখানে আমরা অটোমেটেড ওয়েতেই যেন সবকিছু হয় সেই ব্যবস্থা রাখতে পারি, এরকম ভাবেই ব্যবস্থা করব। তারপরে হচ্ছে লেস হিউম্যান এফোর্ট। মানুষের যত, যেমন আমাদের এখানে একটা জায়গায় আছে যেখানে হচ্ছে কাস্টমারকে ফোন করতে হয় বা বিকাশের পেমেন্ট করতে হয়, এই জায়গাটা যদি আমরা অটোমেটেড করতে পারতাম যে আমাদের ফোন দিতে হবে না, আমরা ম্যানুয়ালি ভেরিফাই করি যে কেউ পেমেন্ট করছে কিনা, ওইটাকে যদি অটোমেটেড করে দিতে পারতাম তাহলে আরো ভালো হইতো। এইগুলোই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজির পার্ট। এইবার সেইগুলো করলে পরে কি হবে যে আমাদেরকে, আমরা এই স্ট্র্যাটেজি গুলো যদি করি তাহলে আমার এই যে নাম্বার ওয়ান, আচ্ছা নাম্বার ওয়ান এই যে প্রিন্সিপাল, এইটা কেন আমি জানবো, এগুলো এই জন্য জানবো যে আমাদের প্রতিটা কর্মে যেন এই জিনিসটা আমরা ডিসাইড করতে কোনো দ্বিধাবোধ না করি। কোনো একটা কাজ যদি মনে হয় যে হিউম্যান এফোর্ট বাড়বে তাহলে আমরা ওইটা চেষ্টা করব অটোমেটেড সিস্টেমে আনার জন্য, ঠিক আছে? এবং কনস্ট্যান্টলি হচ্ছে এই যে কনস্ট্যান্ট প্রেডিক্টেবল সিস্টেম থাকতে হবে। এইটা কি? এটা হলো, আমি আপনাদেরকে দেখাই, স্ক্রিনটা চেঞ্জ করতেছি। দেখেন এটা হচ্ছে আমাদের সিআরএম। হ্যাঁ, সিআরএম আমরা সবাই মানে আপনাদের কাছে অনুরোধ, যেটা শিক্ষণীয় স্বার্থে আমরা দেখাচ্ছি আমাদের তথ্য, তো এটা ওই শিক্ষণীয় হিসাবে সকলে গ্রহণ করবেন। দেখেন এটা একটা আমাদের সিআরএম। সিআরএম মানে হলো কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এখন কাস্টমারের ডাটাই যদি আমাদের কাছে না থাকে তাহলে আমরা কি ম্যানেজ করব আর কি আমরা মেনটেন করব? দেখেন লেটস সে আপনাদের মধ্যে যে কোনো একজন আমাকে একটু কষ্ট করে তার নাম্বারটা বলবেন, তার মোবাইল নাম্বারটা, আমি তার নাম্বারটা একটু চেক করব। 01737 আচ্ছা 01737 17 0173717 07 07। 30। আচ্ছা জাহাঙ্গীর ভাই, জি আচ্ছা এখন দেখেন আপনার এইটা আমাদের সিস্টেমে ডাটাবেজে আছে। এখন আমি যদি চাই, মানে আমি চাই কি, ধরেন আপনি আমাকে কোনো কারণে একটা ফোন দিলেন, ফোন দিয়ে বলতেছেন যে ভাইয়া এই ঘটনা, হ্যাঁ, বা ভাই আমি তো এই জিনিসটা এরকম করছিলাম, দেখেন তো এটা হয়েছে কিনা। তখন আমি কি করব, বা বা যে ধরেন এটা যদি যে কোনো একটা ই কমার্স বিজনেস হতো বা যে কোনো বিজনেস হতো, কাস্টমারের ডাটা যদি আমাদের কাছে থাকে তাহলে আমাদের জন্য অনেক কিছু সুবিধা হয়ে যায়। যেমন দেখেন আপনি সোফার আমাদের ওয়েবসাইট ভিজিট করছেন একবার, পেজ ভিউজ করছেন 7টা, এখানে আপনি জার্নিটা শুরু করছিলেন হচ্ছে ডিসেম্বর মাসের 28 তারিখে, ঠিক আছে? যে আপনাকে আমরা মেইল দিছিলাম, আপনি এই মেইল, তারপরে এই মেইলটা হচ্ছে দেখেন ইমেল ট্র্যাকিং, আপনি এই ইমেলটা কতবার খুলছেন সোফার, দেখেন 29 তারিখে খুলছেন, 30 তারিখে খুলছেন, আজকে 8 তারিখে খুলছেন, ঠিক আছে? তা 5 তারিখে খুলছেন, এই সমস্ত ডাটা কিন্তু ট্র্যাকিং করা আছে। হ্যাঁ, তো এইটা যদি ট্র্যাকিং থাকে, আবার এখন মনে করেন কোনো আপনি আমাকে একটা কোনো ফোন দিলেন, ফোন দিয়ে বললেন যে ভাই আমার তো এইরকম একটা সমস্যা আছে, তখন আমি এখানে চাপ দিয়ে আপনার কমপ্লেনটা লিখে রাখবো। তো পরের দিন সকালে এসে আপনার এখন কয়টা কমপ্লেন আছে বা কোন কমপ্লেনটা নিয়ে কাজ করতে হবে, এগুলো সব যদি আমি ডাটাবেজের মাধ্যমে দেখি আমার জন্য সুবিধা না? তারপর দেখেন আমরা এখান থেকে যে ইমেল গুলো পাঠাই, যেমন ধরেন আমি যদি আপনাকে এখন আবার একটা ইমেল পাঠাই যে আপনি ধরেন রেজিস্ট্রেশন করেছেন, আমার ইমেলটা লিখতে হবে না, আমাকে এখান থেকে টেমপ্লেট থেকে শুধু চুজ করতে হবে যে আমি কোন ইমেলটা পাঠাবো, ওইটা অটোমেটিক ভাবেই সিলেক্ট হয়ে যাবে। কেমন? আমি জাস্ট সেন্ড করে দিলে, এই যে এখনই আপনাকে সেন্ড করে দিচ্ছি, দেখেন আপনার কাছে এই ইমেলটা চলে যাবে, ঠিক আছে? তো দেখেন আমাকে ইমেলটা লিখতেও হচ্ছে না। তো এইটাই হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের অটোমেটেড সিস্টেম বলতে আমি কি বুঝাইতে চাই, এটা হলো সেটাই। তাইলে আমরা মোটামুটি বুঝতে পারছি ধারণাটা কি। এবার আসি যে আমাদের আসলে কোথায় কোথায় গ্রোথটা আমরা স্টিক করতে পারবো। প্রথমত হচ্ছে মার্কেটিং। মার্কেটিং এর কাজ কি, নোট নেন, এক কথায় মার্কেটিং এর কাজ হচ্ছে কম টাকায় বেশি বেশি লিড আনা। আচ্ছা ওই জায়গাটা আরেকবার দেখাই।
এই জায়গাটা দেখলে বুঝবেন। যেমন এই যে আপনি আমাকে প্রশ্ন করছিলেন লিড কি, দেখেন আমাদের ওয়েবসাইটে সোফার যত ভিজিটর আসছে, আমার ওয়েবসাইটটাতে আমি কিছু চেঞ্জ আনছি মাঝখানে, এটার জন্য হয়তো কিছু ডাটা মিসিং আছে, আই এম নট শিওর যেটা দেখাবে কি দেখাবে না। যেমন আমাদের ওয়েবসাইটে যদি এখন আমি একটু ঢুকি, মনে হয় এখন দেখাবে না। না, এটা দেখাবে না। আমাদের ওয়েবসাইটে একটু প্রবলেম আছে, আমি ওয়েবসাইটটাতে প্রথমে একটা ভুল করছিলাম, এটার জন্য এই যে দেখেন এখন একজন ভিজিটর আছে আমাদের ওয়েবসাইটে, এই ভিজিটরটাকে আমি এই যে মাত্র যে ওয়েবসাইটে গেলাম সেই জন্য, ঠিক আছে। তো এখন এইটাকে বলা হয় গুগল অ্যানালাইটিক্স টুলস এর মাধ্যমে আমরা দেখতে পারি যে একটা কাস্টমার কি করতেছে, কতক্ষণ ছিল, ঠিক আছে। আমি আপনাদেরকে টাইমটা চেঞ্জ করি, একটা মিনিট। আচ্ছা দেখেন এখানে সর্বশেষ 7 দিনের রেকর্ড বলছে। আমি ধরেন সর্বশেষ আপনাদেরকে আমি দেখাই, ধরেন সর্বশেষ যদি আমি 28 দিন দেখি, 28 দিনে আমাদের ওয়েবসাইটের টোটাল ভিজিটর হয়েছে 911 জন, কেমন। আচ্ছা 911 জনের মধ্যে, আচ্ছা লাস্ট 28 ডেজ না দিয়ে আমি যদি ধরলাম লাস্ট 90 ডেজ দিই, দেখেন সর্বশেষ 90 দিনে 194 ডলার রেভিনিউ আসছে। রেভিনিউটা আসলে এখন ট্র্যাক হয় নাই, বিকজ আমি বললাম যে আমার ওয়েবসাইটে কিছু প্রবলেম আছে, আমাকে সেট আপ করে আমি চেঞ্জ করব। আসলে আমার চাকরিটা ছাড়াটা না মানে একটু দেরি হয়ে যাচ্ছে, যার ফলে আমি গুছাইতে পারতেছিলাম, চাচ্ছিলাম জানুয়ারি থেকেই সব করতে, যেটা ডিসেম্বর থেকে ফাইনালি ফেব্রুয়ারি থেকে হবে। তো যাই হোক, তো এখানে এই জন্য অনেক কিছু দেখবেন অগোছালো, আমি সরি এটার জন্য। পরে অনেক কিছু চেঞ্জ দেখবেন আপনারা যদি 2 মাস পরে ঢুকেন, কারণ আমি পুরোটা চেঞ্জ করব। দেখেন এখানে রেভিনিউ দেখাচ্ছে, কিছু রেভিনিউ যেগুলো ট্র্যাক করছে ও, যে 194টা ডলার আর্নিং হয়েছে, কনভার্সন রেট কত হাজার লোক ঢুকছে, যেমন 3200 জন লোক ঢুকছে নতুন ইউনিক, এর মধ্যে 3700 মানে কিছু লোক রিপিট একের অধিক সেশন করছে আমাদের ওয়েবসাইটে, বারবার ঢুকছে, কেমন। আচ্ছা এর মধ্যে ধরেন আমি যদি আরো রিপোর্ট চাই, অনেক ধরনের রিপোর্ট কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো, এই মুহূর্তে কয়জন আছে, তারপরে হচ্ছে কোথা থেকে আসছে, তার লোকেশন কি, সে কিভাবে আসলো, সে কি ফেসবুক হয়ে আসলো নাকি ডিরেক্ট ঢুকে গেছে। যেমন দেখেন মিডিয়াম ডিরেক্ট, আমি যদি ফেসবুকের কোনো লিংক ক্লিক করে এখন ঢুকতাম, তাহলে দেখাইতো যে ফেসবুক থেকে আসছে, ঠিক আছে। তারপরে হচ্ছে এদের বিভিন্ন রকম, আমি যদি অডিয়েন্সের ওভারভিউ দেখি, তাহলে দেখাবে যে আমাদের যে অডিয়েন্স তারা কারা, তাদের মানে বিভিন্ন রকম নাম্বার অফ সেশন পার ইউজার, ঠিক আছে। তারপর হচ্ছে রিটার্নিং ভিজিটর কয়জন, নতুন ভিজিটর কয়জন, কেমন। তাইলে আমি আবার সংক্ষেপ করি বোঝানোর স্বার্থে, সেটা হলো যে আমরা দেখেন যেটা বলতেছিলাম, লাস্ট 28 দিনের কথাই যদি ধরি, না ধরেন না লাস্ট 90 দিন ধরলাম, দেখেন লাস্ট 90 দিনে, হ্যাঁ 90 দিনে আপনার ভিজিটর আসছে কয়জন, 3200 জন ইউজার আসছে, হ্যাঁ। আচ্ছা 3200 জনের মধ্যে আমাদের এখানে লিড ক্যাপচার হয়ে আছে কত, দেখেন লাস্ট 90 দিনে, অর্থাৎ আমাদের কোর্সটা করার জন্য রেজিস্ট্রেশন করছে, অথবা আমাদেরকে মানে এখানে রেজিস্ট্রেশনের ডাটাটাই আছে মেইনলি, সাবস্ক্রিপশনের ডাটাটা আমরা এখানে রাখি না। দেখেন এখানে বিকামের লিড ডেট, মানে লিড হইছে, এখানে কত দিনের ডাটা জানি, লাস্ট 28 দিন, 90 দিন। আচ্ছা 90 দিন হলো, ধরলেন জানুয়ারি তো, ডিসেম্বর, নভেম্বর, অক্টোবরের 8 তারিখ থেকে ধরেন, আফটার
is after অক্টোবরের 8 তারিখ থেকে আমি যদি এরকম একটা ফিল্টার অ্যাপ্লাই করি, দেখেন 528 জন সোফার, সরি আমি ভুল বললাম, লিড হয়েছে। আচ্ছা, এর মধ্যে কাস্টমার হয়েছে কয়জন, মানে কয়জন আলটিমেটলি পেমেন্ট করে স্টুডেন্ট হয়েছে যদি দেখতে চাই। আফটার, এটা না, আফটার অক্টোবর 8, ধরেন এটা যদি আমি দেই, দেখেন সোফার 156 জন ছাত্র, এর মধ্যে আপনাদের ব্যাচে সবচেয়ে কম আমাদের সোফার, এই ব্যাচে হচ্ছে বোধহয় 15 জন না 16 জন জানি। দেখেন সোফার 156 জন স্টুডেন্ট হয়েছেন, তাইলে রেশিওটা খেয়াল করেন। এবার আমি আবার আগের স্ক্রিনে যাই, যে মার্কেটিং এর কাজ কি বলছিলাম, লিড নিয়ে আসা। তার মানে 3200 জন ভিজিটরের মধ্যে থেকে প্রায় 500-র মতো লিড আসছে, সেখান থেকে 156 জন কনভার্সন হয়েছে। তার মানে এই 156 জন, এই যে লিড আসছে হচ্ছে ধরলাম 500, এখান থেকে লিড আসছে কত দেখলাম 500, আর স্টুডেন্ট হয়েছে কত 156, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এটা একটা উদাহরণ দিয়ে দেখালাম। তাহলে আমরা মার্কেটিং এর কাজ কি, কম টাকায় বেশি বেশি লিড নিয়ে আসা, আর সেলস এর কাজ কি, তাদেরকে পেইং কাস্টমারে কনভার্সন করা, ঠিক আছে। তো এখানে উদাহরণ দিয়ে দেখছিলাম যে প্রথমে যদি আমার কোনো যেমন এই ব্যাচে হয়েছে 12 জন 15 জন স্টুডেন্ট, বিকজ আমাদের মার্কেটিংই হয় নাই। কেন হয় নাই, কারণ আমার অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল করার পরে নতুন একটা অ্যাকাউন্ট করছি, সেটার মধ্যে অনেক ডিস্টার্ব করছে, সেই জন্য। তাহলে ব্যাড কন্ডিশনে দেখেন স্টুডেন্ট আলটিমেটলি কম হয়েছে, যেমন প্রথম ব্যাচে ছিল 60, তারপরের ব্যাচে 110, তারপরের ব্যাচে 80, তারপরের ব্যাচে 60, আবার এই ব্যাচে আপনার হলো আপনার 15 জন। তাহলে দেখেন এই কন্ডিশন, তাই না? যদি আমার লিড বেশি আসতো আলটিমেটলি, তাহলে আপনার স্টুডেন্ট বেড়ে যেত বা কনভার্সন বেশি হতো। আচ্ছা, এখন ধরেন সামহাউ আমাদের সেলস টিম বা সেলস এর এফোর্ট গুলো যদি ভালো হয়, সেলস এর মধ্যে যা কাজ আছে আমরা দেখবো সেলস চ্যাপ্টারে, তাইলে এটা আরো বেড়ে যেত, যেটা সেকেন্ড ব্যাচে অনেক ভালো হয়েছে আমাদের। এরপরে যদি দেখা যাচ্ছে যে ওই যে রিপিটেশন মানে হলো, যেমন ধরেন এখন তো আমাদের একটাই কোর্স, কিছুদিন পরে আমি যখন ফ্রি হব তখন আমাদের আরো কিছু কোর্স আসবে, যেমন গ্রাফিক ডিজাইনের একটা কোর্স আসবে, তারপরে হচ্ছে আপনার এরকম যে ফেসবুক মার্কেটিং এর উপর একটা স্পেশালাইজড কোর্স আসবে, গুগল মার্কেটিং এর উপরে আসবে, এসইও এর উপরে আসবে। ওগুলো হচ্ছে এখন এখানে কম্বাইন্ড একটা কোর্স, এরপরে আসবে হচ্ছে ছোট ছোট কোর্স। এটাই শুধু তা না, আমি নিজে বই লিখতেছি, প্রতি 6 মাস পর পর একটা বই লিখবো ইনশাল্লাহ, সেই বইগুলো আসবে। তো কথা হচ্ছে, লেটস সে একজন স্টুডেন্ট এখানে আইসা যদি পড়াশোনা করে দেখে যে না এদের পড়াশোনাটা ভালো, যা মানে, তাহলে কি সে হয়তো আর একটা বই পরে অর্ডার দিবে, তাই না? এই যে আমরা এই কোর্সে যা পড়বো এক্স্যাক্টলি এটাই একটা কোর্স আকারে বই আকারে আসবে। দেখা যাবে যে আমি যখন এই বইটা বের করব, অনেকেই তখন পছন্দ করবে যে আচ্ছা ঠিক আছে আমি এটা কিনি, কোর্সটা পড়ছিলাম ভালোই লাগছিল। হ্যাঁ, তাহলে এইটা কেন হবে? বিকজ আমি যদি ভালো ডেলিভারি দেই তাহলেই হবে, কেমন? আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে রেফারেল। আমি যদি কোর্সটা ভালো হয়, তাহলে আমাদের এই কোর্সটা করার পরে আরেকজন স্টুডেন্ট বলবে, যেমন আমাদের এরকম অনেক হয়েছে যে একজন স্টুডেন্ট করার পরে সে আরো 2 ব্যাচ পর পর, ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট আমাদেরকে সেকেন্ড এবং থার্ড ব্যাচে প্রায় 2 জন করে স্টুডেন্ট প্রেফার করছে। তারপরে এরকম হয়েছে যে একজন কোর্সে করার পরে সে তার অফিস থেকে আরো 5 জনকে করাইছে। হ্যাঁ, তো এটা কিভাবে আসতেছে রেফারেল? এইভাবে যেমন ধরেন আমি একটা শাড়ির দোকান, কথার কথা আমি একটা শাড়ি সেল করি, শাড়ি আমি কি করলাম, মার্কেটিং করলাম প্রপার ওয়েতে, তখন আমার লিড আসলো। তারপরে যদি আমাদের সেলসম্যানের মানে ব্যবহার এবং অন্যান্য যে সেলস এর টেকনিক গুলো সেগুলো অ্যাপ্লাই করা হয়, আপনার সেই কাস্টমার বেড়ে যাবে। তারপরে যদি শাড়ির মান আসলেই ভালো হয় এবং আমি যা প্রমিস করছি তার থেকে ওভার ডেলিভারি করি, অবশ্যই আমার রিপিট কাস্টমার বাড়বে এবং একজন খুশি কাস্টমার আরো একজন খুশি কাস্টমারকে নিয়ে আসবে এবং ফাইনালি রেফারও করবে, প্লাস রিপিটও করবে। তার পাশাপাশি আপসেল, ক্রস সেল, বান্ডেল এগুলো আমরা করতে পারবো। মানে কি, একজন কাস্টমার আজকে শাড়ি কিনছে, তার মানে এই নয় যে সে আজীবন শাড়ি কিনবে না, তাকে পরবর্তী ঈদের আগে একটা ইয়ে করতে পারি, ফলো আপ করতে পারি। ইভেন নট অনলি ঈদ, আমরা
কন্টিনিউয়াসলি তাকে ইমেল মার্কেটিং করতে পারি, ইন্ডাস্ট্রি আপডেট দিতে পারি, বিভিন্ন রকমের ক্লায়েন্টদের রিভিউ সম্পর্কে জানাতে পারি, আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানাতে পারি, আমাদের অ্যাচিভমেন্ট সম্পর্কে জানাতে পারি। তার থেকেও বেশি হচ্ছে তাকে বিভিন্ন রকম বিষয় এডুকেট করতে পারি। যেমন ধরেন কথার কথা, আপনি ইলেকট্রনিক্স এর বিজনেস করেন, আপনি ইলেকট্রনিক্স যেমন ধরেন আপনি জানাতে পারেন যে এই জিনিসটা কেনার আগে জানুন 5টি নিয়ম, এরকম আপনি ইমেল মার্কেটিং করতে পারেন। তারপরে হয়তো আপনি বই বিক্রি করেন, ভালো ভালো বইয়ের কিছু কোটেশন দিয়ে পাঠাইলেন, তারপর বললেন যে আরো বিস্তারিত জানতে বইটি অর্ডার করুন। কাস্টমারকে এডুকেট করা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন কাস্টমারদেরকে যখন আপনি লেটসে অনেকেই কথা বলে হচ্ছে আমার এই প্রোডাক্টটা কিনেন, আর অনেকে কথা বলে না আপনি এই জিনিসটা জানেন। যখন আপনি একটা মানুষকে জানাতে শুরু করবেন, এই একটা থিওরি বলি, সেটা হচ্ছে একটা নিয়ম হলো আপনি বলতে পারেন, ধরেন আমি একটা উদাহরণ দিই, অন্যভাবে নেবেন না। ধরেন একটা ক্লাসে একটা ভালো একটা সুন্দরী একটা ফিমেল আছে, কেমন, আচ্ছা, বা একটা স্টুডেন্ট আছে। এখন তার সাথে কথার কথা 3টা ছেলে আছে যারা যারা যে তার সাথে তাকে বান্ধবী বানাইতে চায়। এখন একজন গিয়ে ওই মেয়েকে যদি সরাসরি বলে যে আমি একজন ভালো, আমি খুব ভালো, আর আরেকজন ছেলে ক্ষেত্রে যেটা হচ্ছে যে অন্যকে দিয়ে সে বলাচ্ছে যে জানো ও না ওই ছেলেটা না খুব ভালো, আর আরেকজন স্টুডেন্ট সেও তার সাথে একই ক্লাসে পড়ে, কিন্তু সে কাউকে দিয়ে বলতেছেও না, কিছুই করতেছে না, কিন্তু তার আচরণে সে নিজে এমনিতেই ভালো। তাহলে স্বভাবতই সময় বেশি লাগলেও সেই মেয়েটি কার বান্ধবী হবে, বা সেই স্টুডেন্টটি বান্ধবী মানে মানে হাইপোথেটিক্যাল গল্পের মাধ্যমে বললাম যে আসলে কিন্তু বান্ধবী হবে যে দেখবে যে আরে এ তো নিজে ভালো বলে, তো এই প্রথমেই বাদ, আর এর ও ভালো বলে, তার মানে ও মনে হয় ভালো। আর যখন আরেকজনের কর্মের মাধ্যমে দেখবে যে ও মাই গড ও তো আসলে ভালো, আমি সরাসরি দেখতেই পাচ্ছি, তাহলে কনভার্সন বা বিলিভটা কার উপরে বাড়ে, যে কর্মে দেখাচ্ছে ভালো। এখন সেটা আপনি সুযোগ তখন পাবেন যখন আপনি ইন্ডাস্ট্রি সম্পর্কে বিভিন্ন রকমের ইনফরমেশন, কিভাবে এই প্রোডাক্টটা ইউজ করতে হয়, কিভাবে ভালো করতে হয়। যেমন একটা উদাহরণ হিসাবে দেখাই আপনাদেরকে, যেমন এই 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 একটা ইয়ে আছে, তার নাম হলো প্রাভা। প্রাভা হেলথ, আপনারা জানেন বোধহয়, হ্যাঁ, প্রাভা হেলথ নামক যে প্রতিষ্ঠানটা। এখন ওনারা বিভিন্ন রকমের এই যে এনারা হচ্ছে যে হেলথের উপরে বিভিন্ন রকমের সলিউশন প্রোভাইড করে, কেমন, চিকিৎসা সম্পর্কিত, কেমন, যেমন করোনা টেস্টের উপরে এবং অন্যান্য আরো কি কি আছে জানি, ক্লিনিক্যাল বিভিন্ন সাপোর্ট দেয়, হ্যাঁ, তারপরে হচ্ছে রিমোট সার্ভিসেস, হোম হেলথ চেক আপ ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তা এখন ওনাদের যদি আপনি ফেসবুক পেজে যান তাহলে কি দেখবেন, দেখবেন যে দেখাচ্ছি আমি, এই যে প্রাভা হেলথ, ওনারা কি করতেছে দেখেন, ওনারা, আমি আরো উদাহরণ দেখাবো আপনাদেরকে। ওনারা ধরেন বিভিন্ন কথা বলতেছে যে এই দেখেন ওনারা কি দেখাচ্ছে যে often the best medicine is no medicine at all, and at Prabha we believe care is the cure for most, কেমন, এই জিনিসটা বলতেছে। তারপরে এটা গেল, এক মিনিট নিচে আসো, কি ব্যাপার, তারপরে হচ্ছে এই যে তারা এডুকেশনাল কন্টেন্ট শেয়ার করছে, দা ভ্যাকসিন ডাজন্ট নেসেসারি স্টপ ইওর স্প্রেডিং কোভিড-19, এইটা, হ্যাঁ। তারপরে হচ্ছে বিভিন্ন এডুকেশনাল কন্টেন্ট, তারপরে তাদের ভালো এমপ্লয়ীদের যে ইয়ে এগুলো, তারপরে হচ্ছে এই যে আপনি যে এখানে চাপ দেন কোথায় যাবেন, এখানে চাপ দিলে আপনি কিন্তু হয়তো তাদের ব্লগে আসবেন সম্ভবত, ঠিক আছে। তাহলে এরা কন্টেন্ট এই যে আর্লি সাইন অফ অ্যাপেন্ডিসাইটিস, দেখছেন কি সুন্দর সুন্দর ইয়ে করছে ওনারা আপনার এই যে এডুকেশন। তাহলে এরকম যখন কন্টেন্ট ওদের পেজে যারা লাইক দিয়ে আসতেছে, তাদের পেজে যখন আসতেছে, তখন এই ব্র্যান্ডের সাথে কিন্তু ওদের একটা বন্ডিং ক্রিয়েট হয়, হ্যাঁ, একটা ডিপেন্ডেন্সি, ট্রাস্ট ক্রিয়েট হয়। ওরা এরকম অ্যাডও দিতে পারতো কন্টিনিউয়াসলি যে আমাদের এই প্রোডাক্ট কিনেন, এইটা কিনেন, সেটা কিনেন, আমাদের এই সার্ভিস আছে, এত টাকা,
এগুলো কিন্তু ওরা বলতেছে না, ওরা কিন্তু চামে চামে দেখাচ্ছে ওদের ডাক্তাররা কত কষ্ট করতেছে, বা ওদের কি কি ওদের রেকর্ড অ্যাকুরেসি আছে, এই আছে সেই আছে, কেমন টেকনিক্যালি ওরা এডুকেশনাল কন্টেন্টও শেয়ার করতেছে, টেকনিক্যালি ওরা ওদের বলতেছে যে উই আর ফ্রেন্ডস, হ্যাঁ উই আর ভেরি ট্রাস্টফুল, ফ্রেন্ডলি, কাম হেয়ার, উই ক্যান সলভ, মানে সলভ ইউর প্রবলেম, এভাবেও বলতেছে, হ্যাঁ মানে সি ওয়াই উই আর বেস্ট, হ্যাঁ এবং হচ্ছে যে ওদের স্টাফরা কি বলতেছে, ওদের ক্লায়েন্টরা কি বলতেছে, এবং ভালো ভালো উপদেশ, ভালো ভালো বিষয়গুলো দিয়ে তাদেরকে কাস্টমারদের সাথে এঙ্গেজ করাচ্ছে, এর ফলে কাস্টমাররা শেয়ার করতেছে, লাইক করতেছে, ইভেন তাদের প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে আস্তে আস্তে জানাচ্ছে, এবং তারা যে কত ওয়েল উইশার, তাদের পিআর মানে হচ্ছে পাবলিক, এই যে এটা সম্ভবত কোন কি cnbc.com থেকে আরেকটা লিংক তারা পাইছে, বা অন্য একটা জায়গা থেকে রেফার করছে তাদেরকে। তো এখানে কি বলার চেষ্টা করতেছি, আমি বলার চেষ্টা করতেছি এই যে আমরা এই কাজগুলো কিভাবে করব, হ্যাঁ যে কাজগুলো করার ফলে আমরা মার্কেটিং এ সাকসেসফুল হইতে পারবো। তো এই কাজগুলো যখন হয়, দেখেন এই কাজগুলো না হওয়ার ফলে যে সেল হয়, দেখেন হওয়ার ফলে কত সেল বাড়ে। আর এটাকে আমরা একটা ছবির মাধ্যমে দেখাইছিলাম, এটাকে যে ইংরেজি যে হরফের মতো দেখাচ্ছে, যেটাকে যে কার্ভ ফর্মুলা বলা হয়। যে কার্ভ ফর্মুলায় আসতে গেলে আপনাদেরকে বা আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি আমাদের প্রতিটা কাস্টমার কমপক্ষে একজন কাস্টমারকে রেফার করে, তাহলে আপনার বা আমার ওই বিজনেসে যে কার্ভ আসবে, যে কার্ভ মানে হচ্ছে ফেসবুক, গুগল, হ্যাঁ বাংলাদেশে ধরেন বিকাশ, তারপরে যত ভালো ভালো বড় বড় উবার, এরকম কোম্পানি আছে না, এরকম যদি আমরা হইতে চাই, তাহলে আলি এক্সপ্রেস, আলিবাবা, যেমন আলিবাবা এমন একটা কোম্পানি যারা প্রতি সেকেন্ডে 2 লক্ষ পেইড ট্রানজাকশন করে B2B প্ল্যাটফর্মে, ঠিক আছে, পাইকারি। আর আলি এক্সপ্রেস টা আমি জানি না, অ্যামাজনের কথা চিন্তা করে দেখেন, এরা এত সাকসেসফুল বিকজ কেন হয়েছে, বিকজ তারা এগুলো ফলো করছে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাইছিলাম, যে গত ক্লাসে বলছিলাম, সেটা হলো যে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যে দেখেন আগেকার সময় একটা জিনিস হইতো, সেটা হলো মনে করেন এই আপনার বা আমার কোম্পানি, আর এই হলো ধরেন, কি ব্যাপার আমার কম্পিউটার একটু পর পর হ্যাং হচ্ছে কেন, এই ধরেন কাস্টমার বেস, হ্যাঁ তো কাস্টমারের মধ্যে সব কাস্টমারকে আমি সার্ভ করতে পারবো না, অনেক গ্রুপ থাকে, ঠিক আছে, যেমন ধরেন ফিমেলদের মধ্যে স্টুডেন্ট ফিমেল আছে, মা ফিমেল আছে, শাশুড়ি ফিমেল আছে, এমন অফিস গোয়িং ফিমেল আছে, হাউস ওয়াইফ ফিমেল আছে না। এখন এদের এক একজনের এক এক রকম অসুবিধা, এবং আমাদেরকে সেরকম ভাবে একটা টার্গেট গ্রুপকে সিলেক্ট করতে হবে, সবাইকে আমরা স্যাটিসফাই করতে পারবো না, প্রয়োজনও নাই। লেটস সে আমরা একটা টার্গেট গ্রুপকে সিলেক্ট করব, টার্গেট গ্রুপ লেটস সে এদেরকে করার পরে আমরা এই গ্রুপের যে পার্টিকুলার প্রবলেম গুলো আছে সেগুলোকে খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করব, যে এই গ্রুপের কি কি প্রবলেম আছে, কেমন আমাদের কম্পিটিটররাও আইডেন্টিফাই করবে, আমরাও আইডেন্টিফাই করব, করার পরে আমরা কি করব, আমরা ডেভেলপ করব সুন্দর সুন্দর প্রোডাক্ট, বা এই প্রোডাক্ট এইগুলোর সলিউশন। এখন সব ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা আমাদের আবার যখন আমরা আমাদের প্রোডাক্ট গুলোকে ডেভেলপ করব, এই প্রোডাক্ট গুলো ডেভেলপ হয়ে যাবে এগুলো সম্পূর্ণ আমাদের উপর, আমরা করলাম, কিন্তু সমস্যাটা হয় কোথায়, যে এই প্রোডাক্ট গুলো যতই ডেভেলপ করে রাখি, যতক্ষণ না পর্যন্ত এই টার্গেট গ্রুপ ইনফর্ম হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনোভাবেই বেসিক্যালি ওনাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো সেল করতে পারবো না। এখন সেই কারণে যেহেতু এরা হাজার হাজার লক্ষ লক্ষ, একটা দেশে হয়তো আপনার পুরো একটা দেশে 5 লক্ষ কাস্টমার আছে, এখন 5 লক্ষ লোকের কাছে আপনি কিভাবে রিচ করতে পারবেন, একজন একজন করে রিচ করতে 30-35 বছর সময় হয়তো লাগবে, তাহলে এখন একসাথে কিভাবে করা যায়, সেটার জন্যই কিন্তু তখন চিন্তা করে দেখলো যে এই লোকগুলোকে যদি স্টাডি করি তাহলে বুঝতে পারবো এই লোকগুলো কোথায় যায়, কি করে, কোথায়
তারা ঘোরাফেরা করে, তারা কি কি মিডিয়া দেখে, তাদের কি বলে দুঃখগুলো কোথায় শেয়ার করে, তারা অফিসিয়াল এবং অন্যান্য কমিউনিকেশন করার জন্য কোন কোন চ্যানেলে যায়, তারা তথ্য খোঁজার জন্য কোথায় যায়, তারা বিনোদন খোঁজার জন্য কোথায় যায়, সেই সমস্ত জায়গায় গিয়েই তো আমরা একসাথে অনেকগুলো লোককে পাচ্ছি। সেই মৌমাছির চাকের মতো করে কাস্টমারদেরকে ধরার জন্য যখন কি বলবো, যখন হচ্ছে কোম্পানিগুলো চিন্তা করে, তখন তারা অপশন গুলো আগে দেখে যে কি কি অপশন আমি নিতে পারি, কি কি অপশন হতে পারে। যেমন টিভি, হয়তো আপনি আপনার কাস্টমারকে ইয়ে করে দেখলেন যে, আমি সকাল থেকে ধরি একটা কাস্টমারকে, ধরেন সকালবেলা ধরেন আপনার ধরলাম আমি অফিস গোয়িং ফিমেলরা আপনার ক্যান্ডিডেট, তাহলে ওনারা কি করে, ওনাদের লাইফ স্টাইলটা চিন্তা করেন। ধরেন উনি ঘুম থেকে ওঠে হচ্ছে লেটস সে 7টার সময়। কেন ওঠে 7টার সময়? উঠে ওনাকে ওনার বাচ্চার জন্য খাবার বা হাজবেন্ডের জন্য খাবার বা কিছু একটা প্রিপারেশন নিতে হয়। হ্যাঁ, তো সে ঘুম থেকে উঠে এগুলো যখন করার পরে অফিসের জন্য রওনা দেয়, তখন সে ফেসবুকটা ব্যবহার করে। এরপরে ফেসবুকটা ব্যবহার করার পরে অফিসে পৌঁছায়। অফিসে পৌঁছানোর পরে সে অফিসের কাজ করার জন্য ইন্টারনেট ইউজ করে। আচ্ছা, ইন্টারনেটের মধ্যে সে গুগল করে, ঠিক আছে? আচ্ছা, গুগল সে ব্যবহার করে। তারপরে তাকে বিভিন্ন রকমের লার্নিং ভিডিও দেখার জন্য ইউটিউব ব্যবহার করতে হতে পারে। আচ্ছা, এর মাঝখানে হয়তো সে আবার অফিসের নিউজ পেপার হয়তো সকালবেলা যাওয়ার সময় পড়ে, হ্যাঁ, বা একটা সময় নিউজ পেপার পড়ে। তারপরে হচ্ছে অথবা মোবাইলের অ্যাপের মাধ্যমে সে নিউজ গুলো দেখে। আচ্ছা, তারপরে হচ্ছে সে হয়তো সৌন্দর্যর ব্যাপারে অনেক বেশি সচেতন, তার সেজন্য সে বিউটি টিপস এর উপরে বিভিন্ন ব্লগে লেখা থাকে, সেগুলো পড়ে। কেমন? আচ্ছা, তারপরে হচ্ছে সে হয়তো দুপুরবেলার দিকে একটু যখন ফ্রি হয়, তখন হয়তো আপনার কি বলবো যে ইনস্টাগ্রামে হয়তো ছবি টবি কেউ দিল কিনা এগুলা সে দেখে। তারপরে হয়তো সে কি বলবো অফিসিয়াল বিভিন্ন রকমের মানে সে হয়তো তার কাস্টমারদের সাথে যোগাযোগ করার জন্য বা অফিসিয়াল পারপাসে ইউজ করে হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, তারপরে হয়তো সে ইউজ করে হচ্ছে লেটস সে ভাইবার, বা ইমো, হোয়াটএভার ইট ইজ। তারপরে দেখা গেছে তার আবার খুব প্রিয় হচ্ছে তার অফিসের কলিগদের সাথে বিভিন্ন ইয়েতে, হ্যাঁ, সে দেখে যে হচ্ছে যে টিকটকে কিছু ভিডিও দেখে হাসাহাসি করে। কেমন? আচ্ছা, এরপরে হয়তো সে অফিসের কাজটা শেষ করে রওনা দিয়ে বাসায় এসে হয়তো সে একটা ম্যাগাজিন পড়ে। কেমন? আচ্ছা, তা এখন তার লাইফে সে সুখ দুঃখের গল্প কোথায়, সে সুখ দুঃখের জন্য হয়তো দেখেন হয়তো মেয়েদের একটা ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে সে ভিজিট করে। আর কি করে, সে হয়তো মাঝে মাঝে আড্ডাবাজি করার জন্য বসুন্ধরা সিটিতে গিয়ে মুভি দেখে। ঠিক আছে, তাহলে শপিং মলে যায়, শপিং মলে গিয়ে শপিং করে। আর কি করে, বিভিন্ন ফুড কোর্টে যায়। ঠিক আছে, আর কি করে, সে তার ফানের জন্য, তার লাইফের হোপ ড্রিম এইসব ইয়ে করার জন্য কি করে, সে অবভিয়াসলি সে হয়তো নেটফ্লিক্স দেখে। হ্যাঁ, তারপরে হয়তো টিভি দেখে, হ্যাঁ, বা সিরিয়াল দেখে, বা নিউজ দেখে। এইভাবে করে আপনি দেখেন যে আপনি পেয়ে গেলেন যে অনেকগুলো ওয়ে আছে। আমি তার কাছে কি হলো, চলে গেল চট করে, কি হইলো হঠাৎ করে, হারে করলাম কাজটা, দেখছেন জিনিসটাই চলে গেল। আচ্ছা, আসছে, ওকে, ধরলাম এখন আপনি সবকিছু বিবেচনা করে দেখলেন যে ফেসবুক আর হচ্ছে গুগলে আপনার জন্য সবচাইতে পারফেক্ট। কেন? বিকজ কম খরচ, হ্যাঁ, এবং সব দিক থেকে সুবিধা। এটা আপনি যেটাই মনে করেন না কেন, আপনি, আমি সরি একটু সময় নেই, আমি দেখি ফোনটা কি করি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো যে এখন সে কি করলো, দেখলো যে না এই দুজন, আরে কি ব্যাপারটা চলে যাচ্ছে কেন? আচ্ছা, আসছে। আচ্ছা, ধরলাম এখন আপনি চিন্তা করলেন যে তাইলে এক কাজ করি, এদের সাথে এরা যেহেতু ফেসবুকের কাছে আছে অ্যাভেলেবেল, তাহলে আমি কষ্ট করে এদেরকে না খুঁজে আমি ফেসবুককে বলি যে ভাই তুমি আমার এই প্রোডাক্ট গুলো একটু চিনায় দাও এদেরকে, এদেরকে দেখাও। তো তো ফেসবুক বলতেছে ঠিক আছে, বা গুগল বলতেছে যে আমি দেখাবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার জন্য তোমার একটা খরচ আছে, হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্ট কস্ট আছে, সেই কস্টটা
তোমাকে বিয়ার করতে হবে। এখন আপনি সেটা বিয়ার করলেন, বিয়ার করার ফলে এই লোকগুলো এই সমস্যাগুলো নিয়ে বসে আছে। এখন পৃথিবীতে তো এমন কোনো মানুষ নাই পাগল ছাড়া যে তার সমস্যা নিয়ে বসে থাকতে ভালোবাসে। মানুষ চায় সলিউশন, তাই না? যখন সে সলিউশন গুলো পেয়ে যাচ্ছে তখন সে কি করতেছে, এই সলিউশন গুলো পাওয়ার জন্যই আলটিমেটলি আপনার কাছে সে নক করতেছে। আচ্ছা, এখন আপনার কাছে নক করার ফলেই আপনি এই লিডটা পাচ্ছেন, তাই না? এই তো হলো কারবার। তাহলে এখন আমরা বুঝতে পারতেছি, এখন কথা হলো যে এই যে আপনি নিডটা বুঝলেন, তার মানে এখান থেকে আপনার মার্কেটিং এর কাজ শুরু হয়ে গেল। তো এখন আমরা এই আরো কিছু জিনিস একটু দেখি, যেমন যেমন তাইলে আমরা এখন যদি দেখি যে এই লিডগুলোকে আমরা দুটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইনবাউন্ড লিড আর একটা হচ্ছে আউটবাউন্ড লিড। ইনবাউন্ড লিড গুলো কি কি? অর্থাৎ মানুষ যখন আমি দেখাইছিলাম আপনাদেরকে নিড নিয়ে, তো নিডটা দেখি। দেখেন মানুষের নিড হয় হলো সাধারণত দুই ধরনের। একটা হচ্ছে আপনার ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল নিড কি? যেমন ক্ষুধা লাগে। এক্সটার্নাল নিড কি? যেমন হচ্ছে যে মুভি দেখতে যাওয়া লাগবে। এখন এর মধ্যে আবার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে লো প্রাইস আর একটা হচ্ছে হাই প্রাইস। লো প্রাইসের প্রোডাক্ট গুলো সাধারণত মানুষ বিজ্ঞাপনে দেখে, টিভি বা বিভিন্ন জায়গায় দেখে মনে রাখে, এবং বা দোকানে গিয়ে প্যাকেজিং দেখে কিনে পছন্দ করে খায় অথবা ব্যবহার করে। কিন্তু হাই ভলিউম একটা প্রোডাক্ট, অর্থাৎ যেখানে 5,000, 10,000, 20,000, 15,000, 1200, 1500 এমন টাকা খরচ করা লাগবে, তখন কিন্তু মানুষ ইনফরমেশন সার্চ করে। তো ইনফরমেশন গুলো কোথায় সার্চ করে? প্রথমত হচ্ছে সেই ইনফরমেশন গুলো সার্চ করে হচ্ছে গুগলে, সেখান থেকে ওয়েবসাইটে চলে আসে, হ্যাঁ, যেটাকে এসইও বলা হচ্ছে। তারপরে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে খোঁজ করে, হ্যাঁ, ক্লাসিফাইড ওয়েবসাইটে খোঁজ করে, বিভিন্ন গুগলের পেজে খোঁজ করে, ইউটিউবে খোঁজ করে, ফেসবুকে খোঁজ করে, ইনফরমেশন পায়। আবার আপনার বিকল্প উপায় হচ্ছে আপনার বা বিভিন্ন কোম্পানি কিন্তু আউটবাউন্ড লিডও জেনারেট করতে পারে। কিভাবে? সেটা হচ্ছে ফেসবুকে অ্যাড দেখানো যেতে পারে, বিভিন্ন রকমের ভিডিও, ইমেইল, এসএমএস, নিউজ পেপার, লিফলেট, বিলবোর্ড, গুগল অ্যাডস, রেডিও অ্যাডস, টিভি অ্যাড, মার্কেট প্লেস যেমন দারাজ, আজকের তেল, ই ভ্যালি, তারপরে ব্লগিং সাইট, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইভেন্ট ম্যানেজমেন্ট বা ইভেন্ট বা ট্রেড শো, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি কাস্টমারের কাছে প্রবলেমের সলিউশন নিয়ে উপস্থিত হইতে পারেন। তো এখন চলেন এই বিষয়টা একটু দেখি যে উপস্থিত হওয়ার ব্যাপারটা। মানে আমি আপনাকে এদেরকে এই ফাইলটা শেয়ার করবো। এখানে আপনারা দেখবেন লিড একটা সোর্স আছে, সরি একটা লিস্ট আছে যে লিড কোথা থেকে আসে, কোন কোন সেক্টর থেকে আসতে পারে। আচ্ছা, এখানে একটা অ্যানালাইসিস দেখানো হয়েছে, খেয়াল করেন। দেখেন এখানে অনেক ওয়েতেই তো লিড আনা যায়, কিন্তু সবগুলো লিডের জন্য আপনি আমি যে ছোট একটা কোম্পানি, আমাদের কি রেডি আছে? আমরা নাই। কিছু কিছুর জন্য, যেমন ধরেন ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট আমি জানি না, তাহলে আমি রেডি থাকলাম কোথায়? তো আপনি কি করবেন, সমস্ত লিড গুলো, এখানে কিছু লিডের লিস্ট দেওয়া আছে, এখানে কিছু রিপিটও হয়ে গেছে অবশ্য। তো এর মধ্যে দেখবেন কোন কোনটার জন্য আপনি রেডি আছেন। যেমন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি চাইলে মার্কেটিং করতে পারেন, ইনস্টাগ্রামের মাধ্যমে করতে পারেন, ফেসবুকের মাধ্যমে করতে পারেন। যেটার জন্য আপনি রেডি আছেন, সেটা যত বেশি রেডি তত বেশি নাম্বার দিবেন। এরপর কস্টের দিক থেকে আপনি কোনটাতে খরচ বেশি হবে আপনার, যেমন টেলিভিশন অ্যাডের থেকে, মানে এটা অনেক ইফেক্টিভ যদি আপনার টার্গেট কাস্টমার টেলিভিশন দেখে তাহলে। কিন্তু টেলিভিশনে অ্যাড যে আপনি দেখাবেন, আপনার তো, আমার জন্য কি ওই কস্ট আমি বিয়ার করতে পারবো? তাই পারবো না। সেই জন্য যেটার কস্ট কম সেটাকে আপনি বেশি স্কোর দিবেন, যেটার কস্ট বেশি সেটাকে কম স্কোর দিবেন। তারপর দেওয়ার পরে ইমিডিয়েটলি সেটা কনভার্সন হবে, সেটাকে আমরা ইম্প্যাক্ট বলতেছি। ইম্প্যাক্টের জগতে কে দ্রুত ইম্প্যাক্ট করবে, তারপরে এই তিনটাকে গুণ দিবেন। যেমন এখানে দেখানো হয়েছে যে ফেসবুক সার্চ বা সাজেশন, এটা রেডিনেস কত? 5। মানে আপনি ফেসবুকে পেজ তৈরি করে সব পেজে আপনি বিভিন্ন প্রোডাক্ট রাখলেন এবং ছবি দিলেন বিভিন্ন পোস্টে, এটা রেডিনেস, এটা করার জন্য কোনো তেমন কিছু লাগে না, আপনি এটা জানেন। ভেরি গুড। কস্ট, এটার কোনো কস্টই লাগে না, ফ্রি।
ভেরি গুড, কিন্তু এটার ইম্প্যাক্ট, কিন্তু এর ফলে কয়টা লিড আসবে আসলে সেটার ইম্প্যাক্ট কম, সেই ভিত্তিতে এটাকে 2 দেওয়া হয়েছে। যেমন এসইও, এসইও রেডিনেস আছে আপনার, এসইও করার জন্য আপনার লাগবে ওয়েবসাইট, তো আপনার ওয়েবসাইট না থাকলে তো আর এসইও হয় না। তাহলে ধরেন এসইও যদি না থাকে, এসইও যদি আপনার জানা না থাকে, তাহলে আপনি স্কোর দিলেন হচ্ছে 0। কস্ট, যে এসইও জানেন না অথবা এসইও করার জন্য আপনার ওয়েবসাইট নাই, তাহলে আপনার ধরেন প্রথমটা কি ওয়েবসাইট তৈরি রেডি আছে কিনা, না নাই, ওয়েবসাইটের জন্য কস্ট আছে মিনিমাম ধরেন 15 থেকে 20,000। যেমন ভালো, আমাদের নিজেদের একটা ফার্ম আছে, আমি আপনাদেরকে একটু দেখাই, এটাও চেঞ্জ হবে যেহেতু আমি মানে মেইনলি আমি চাকরিটা ছেড়েছি হচ্ছে যে এই ফার্মের জন্য কাজ করব। সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন রকমের ওয়েবসাইট তৈরি করি মেইনলি, হ্যাঁ, ওয়েবসাইট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট এবং গ্রাফিক ডিজাইন, এই ধরনের কাজগুলো করি। একেবারে ছোট কোম্পানি বা ছোট ছোট কোম্পানিগুলোর জন্য করি না, হ্যাঁ, মিনিমাম একটা ভালো অ্যামাউন্ট এর কাজ, মানে একটু বড় ধরনের কাজ, কারণ আমরা তো একটা কোম্পানি হিসেবে কাজ করতেছি, আমাদের এমপ্লয়ির স্যালারি, অফিস ভাড়া আছে, সেজন্য একটু আমরা বড় কোম্পানির জন্য, ধরেন কেউ আচার সেল করে ফেসবুকে, এখন ওনার জন্য তো কাজ করে লাভ নাই, আমার মিনিমাম একটা বিল করতে হবে মান্থলি, যে অন্তত হলেও যেন 50,000 টাকা আমরা একটা বিল করতে পারি মান্থলি, হ্যাঁ, বা একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে আমরা এসইও টেসিও সবকিছু সহ 30,000 টাকা অ্যারাউন্ড আমরা চার্জ করি। কেমন, যেমন আমাদের সার্ভিস গুলা কি কি এখানে বলা আছে। 1 নাম্বার সার্ভিস হচ্ছে আমরা ওয়েবসাইট ডেভেলপ করে দিই, ই কমার্স ওয়েবসাইট, গ্রাফিক ডিজাইন, মার্কেটিং কনসালটেন্সি, এসইও এন্ড এসইএম, ডোমেইন এন্ড হোস্টিং। কেমন, আমাদের সুবিধাগুলো কি কি, তারপরে হচ্ছে কত খরচ পড়বে। এখানে আপনার দেখাচ্ছে যে আপনার একদম বেসিক ওয়েবসাইট 10,000 টাকা, কর্পোরেট ওয়েবসাইট 15,000 টাকা, ই কমার্স 15,000 টাকা। এর সাথে আপনার মিনিমাম ধরেন আপনার কিছু গ্রাফিক্সের কাজ আছে, তারপরে আপনার কি বলবো, আপনার ধরেন এসইও এর কাজ আছে, তাছাড়া হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর টুল ইন্টিগ্রেশন আছে, সেগুলোর জন্য আমরা কিছু কিছু ক্ষেত্রে চার্জ বাড়তে পারে বা কমতে পারে, কাজের উপর নির্ভর করে, হ্যাঁ। তো দেখেন ধরেন আপনার এখন যে বিজনেসটা আছে সেই বিজনেসে আপনার এইটা আপনার এখন করা পসিবল না, তো সেই ক্ষেত্রে আপনি 0 দিয়ে দিবেন। এবারে কস্টের ক্ষেত্রেও আপনি যেহেতু এটা বেশি, আপনি 0 দিয়ে দিলেন। ইম্প্যাক্ট 5, ইম্প্যাক্ট ওয়েবসাইট করলে আপনার বিজনেসের ইম্প্যাক্ট খুব বেশি ভালো হবে, কিন্তু আলটিমেটলি 3টাকে গুণ করলে আসতেছে 0। এইভাবে করে আপনি একটা স্কোর, মানে আপনার প্রায়োরিটাইজ করবেন যে আপনি বিজনেস শুরু করছেন, সবগুলা কাজ তো প্রথমেই একবারে করতে পারবেন না, কোনটা আগে কোনটা পরে করবেন, এইভাবে আগে আপনারা দেখবেন। যেমন ধরেন গুগল বিজনেস পেজ, এটা 100, মানে এটা আগে করতে হবে, এবারে 75 করতেছে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট, তারপরে এটা করতে হবে, তারপরে 60 স্কোর করতেছে ইমেল মার্কেটিং, এটা করতে হবে, হ্যাঁ, তারপরে এসএমএস মার্কেটিং 40, আর ফেসবুক সার্চ সাজেশন এটা 50, মানে এইভাবে করে প্রায়োরিটাইজ করতে পারেন, তারপরে অন্যান্য গুলো আপনি করতে পারেন। তো এইভাবে আমি জাস্ট একটা মেথড শিখাইলাম, এইটাই। এবার আসতেছে নিড। দেখেন আমরা মানুষরা কোনো কিছু কেন কিনি তার কারণ আছে, আমরা যখনই বুঝতে পারি যে এই নিড গুলো আমার আছে, তখনই আমরা একটা জিনিস কিনি। যেমন ধরেন আমাদের এই কোর্সটা নিয়ে যদি চিন্তা করি যে আমাদের এই কোর্সটা আপনাকে কি কি বিষয়ে সাহায্য করে, এটা একটা এডুকেশন, মানুষের এডুকেশন একটা বেসিক নিড, ঠিক আছে। মানুষের বেসিক নিড কয়টা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, হ্যাঁ, প্রশিক্ষণ, ট্রেনিং, তারপরে হচ্ছে বিনোদন, এগুলো তো বেসিক চাহিদা। তারপরে আর কি কি আছে, তারপরে আছে এন্টারটেইনমেন্ট, মানুষ বিনোদনটা চায়, এডিশনাল কিছু নিড আছে মানুষের, যেমন সিকিউরিটি মানুষের একটা ইম্পর্টেন্ট নিড, সেভ টাইমটা বাঁচাইতে চায়, টাকা বাঁচাইতে চায়, হ্যাঁ, কমফোর্ট, একটু আরাম চায়। যেমন ধরেন 10 লাখ টাকার গাড়িতেও চড়া যায়, আবার 1 কোটি টাকা দামের গাড়িতেও চড়া যায়, 1 কোটি টাকা দামের গাড়িতে 1 কোটি টাকার আরাম, এইটা। তারপর হচ্ছে লাভ এন্ড পিস, মানুষ ভালোবাসা চায়, রোমান্স চায়, হ্যাঁ। তারপর হচ্ছে অপোজিট জেন্ডারকে অ্যাট্রাক্ট করতে চায়, ইনফ্যাক্ট নিজেদের জেন্ডারকেও মানুষ কম বেশি অ্যাট্রাক্ট করতে চায়। তারপর হচ্ছে আপনার বাচ্চাদেরকে ফ্যাসিলিটি দেওয়ার জন্য মানুষের খুবই আগ্রহ। এটা আসলে আমি একটা ভুল কথা লিখছি, এখানে আরো একটা কথা লিখতে পারি, সেটা হচ্ছে, মানে ভুল কথা লিখি নাই এখানে, টু প্যারেন্ট, বাবা মাদের সুযোগ সুবিধা দিতে চায়, এটাও কিন্তু মানুষের একটা চাহিদা। তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন, তাড়াতাড়ি এক জায়গা থেকে এক জায়গায় যেতে চায়, তাই না। তারপর হচ্ছে ইনফরমেশন দরকার মানুষের, এই সব কিছুই কিন্তু আপনার নিড। এখন আমাদের কোর্সটা আপনার কোন কোন বিষয় ট্রিগার করতেছে খেয়াল করেন, এই বিষয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করতেছি, কেমন।
তারপরে আর কি, এটা ফুলফিল করতেছি। তারপরে ট্রেনিং, ইয়েস। তারপরে হচ্ছে এটা আপনার টাকা বাঁচাতে সাহায্য করতেছে, ইয়েস। কারণ কি, কারণ আপনি এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট শিখলেন। আগে আপনি যদি 200 টাকায় একটা কাস্টমার পাইতেন, এখন হয়তো 100 টাকায় পাবেন এই টেকনিক অ্যাপ্লাই করে। কেমন? তাহলে টাকা বাঁচাতে সাহায্য করতেছি, ঠিক আছে। তারপরে হলো সিকিউরিটি, হইতে পারে আমরা আপনার মানুষের লাইফে কিন্তু ডেঞ্জার থাকে, হ্যাঁ, কেমন অনেক ধরনের ডেঞ্জার, যে ইনকাম কমে যাওয়ার ভয়, ভবিষ্যতে ফেল করার ভয়, ভবিষ্যতে কোনো শারীরিক ক্ষতির ভয়, মানসিক ক্ষতির ভয়, হ্যাঁ। তো এইরকম, তারপরে শুধু তাই না, আপনার ধরেন সুনাম নষ্ট হয়ে যাওয়ার ভয় ইত্যাদি ভয়, তাই না? এগুলো তো মানুষ সিকিউর করতে চায়। আচ্ছা, তারপরে হচ্ছে আর কি কি ধরেন, এই কয়টাই ধরেন, এই যে 3টা জিনিস, মিনিমাম 3টা হলে আপনি একটা প্রোডাক্ট ইজ ওকে, হ্যাঁ। তারপরে হলো যে আপনার এখানে আরো কিছু প্রোডাক্ট টেস্টার আছে এডিশনাল, এগুলো আপনারা চেক করবেন। সেটা হচ্ছে যে সলভ করে কিনা প্রবলেম। হ্যাঁ, সলভ করে। কিভাবে সলভ করে? যেমন ধরেন অনেক মানুষ আছে ই কমার্স বিজনেস করতে চাচ্ছে, কিন্তু কিভাবে করবে, অথবা শুরু করছে কিন্তু অর্ডার জেনারেট করতে পারতেছে না, আগাইতে পারতেছে না, অথবা বিজনেস করতেছে কিভাবে গ্রোথ করবে বা অফলাইন থেকে অনলাইনে যাবে এটা জানে না। এই সমস্যাটাই আমরা সলভ করতেছি, এটা এক। নাম্বার 2, সেভ টাইম, সেভ মানি। ইয়েস, মানি সেভ করতেছে, 2টা পাইলাম। ইমপ্রুভ কনফিডেন্স, অবভিয়াসলি আমি যখন জানবো যে আমি কোথায় যাচ্ছি এবং কি হতে পারে এটার এন্ড রেজাল্ট, তখন আমাদের কনফিডেন্সটা বেড়ে যাবে। কনভেনিয়েন্সটা নো ধরলাম, এটা আমাদের দরকার হবে না, মানে এটা আমরা করি না, এটা আমরা প্রোভাইড কম করি, কনভেনিয়েন্স যেটা। তাহলে ইউনিক কিনা, হ্যাঁ, আমাদের কোর্সটা আমার জানা মতে বাংলাদেশে ইউনিক। অলরেডি আমার কোর্সটা কপি করছে অনেকে, কিন্তু আমি ড্যাম শিওর যে তারা এই কোর্সটা দিতে পারবে না। তো যাই হোক, কথা সেটা না। তাহলে এখানে আমরা বলছি যে ইফ দ্য নাম্বার অফ ইয়েস ইজ +3, 3টার বেশি ইয়েস আছে কিনা, হ্যাঁ আছে, তাহলে আমরা এই প্রোডাক্টটা লঞ্চ করার জন্য চিন্তা করে দেখতে পারি এইটা। তারপরে হচ্ছে যে অ্যাভয়েড ওল্ড প্রোডাক্টস। এখন এই কোর্সটা যদি আগের থেকে কেউ করে থাকতো তাহলে হয়তো আমরা এটা হয়তো আমি করতাম না, ঠিক আছে। এখন ধরেন আমরা যখন আমরা কেন, অন্য উদাহরণ দিই, যে কোনো একটা প্রোডাক্ট যখন আপনার নিড টেস্টে ফুলফিল হয়ে যায়, তারপরে যখন আপনাকে কাস্টমারকে এটা আমরা দেখাই কেনার জন্য, তখন কাস্টমাররা আসলে একটা জিনিস মনে রাখবেন, 3 ধরনের কাস্টমার আছে, ঠিক আছে। 1 নাম্বার হচ্ছে টাইপ অফ কাস্টমার। নাম্বার 1 হলো রেডি টু বাই, এটা হলো 3% কাস্টমার থাকে অলওয়েজ। সে যদি জানতে পারে এই প্রোডাক্টটা এক্সিস্ট করে তাহলে সে কিনবেই, এ নিয়ে কোনো সন্দেহ নাই। নাম্বার 2, এদেরকে দরকার হচ্ছে জাস্ট টার্গেটিং করে অ্যাড দেখানো, আর কিচ্ছু লাগে না। টার্গেটিং, অ্যাড দেখাইলে বা প্রমোশন করলে বা এরা জানাইলে, অ্যাওয়ার করলে এনাফ, এরা কিনবে। এরপরে থাকে হলো নাম্বার 2, আরেক টাইপের কাস্টমার হলো এরা ইনফরমেশন সার্চ মোডে আছে, এরা জানছে যে এটা আছে, ঠিক আছে, কিন্তু সে এখনো পর্যন্ত দেখবে যে আসলে কি এটা ঠিক হবে কিনা নেওয়া, হ্যাঁ, অথবা এরা হয়তো এখনই ডিসিশন নিতে পারতেছে না, এটাকে আমরা বলি হলো ইনফরমেশন সার্চ, হ্যাঁ। এইটার পার্সেন্টেজ হচ্ছে 37%। এটা হচ্ছে রিটার্গেটিং এর পাবলিক। আমার কথায় কেউ রাগ করেন না, হ্যাঁ, আমি আসলে খুব কথাবার্তা বলি, ডোন্ট টেক ইট আদার, শিক্ষণীয় উদ্দেশ্যে, আর কোনো উদ্দেশ্য নেই। তারপরে হলো আরেকটা পার্সেন্টেজ থাকে হচ্ছে নেভার বাই, এদেরকে আপনি ফ্রি দিলেও এরা নেবে না, তো এদেরকে কিছুই করতে হয় না, নাথিং। কিন্তু আপনার এই লোকগুলাকে তো আপনি পায়ে গেলেন, অ্যাড দিয়েছেন, কিনা ফেলাইছে, আর এই লোকগুলো আপনার অ্যাড দেখে কিন্তু কিছু করে নাই, আবার অনেক সময় এরা আপনার ওয়েবসাইট পর্যন্ত আসবে কিন্তু কিনবে না। আপনার কাজ হলো দেখেন, এই 3% আমরা মার্কেটের প্র্যাকটিস অনুযায়ী আমরা খুব সহজে এই 3% নিয়েই কাজ করি, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় সহজ কথায় বলি বুস্টিং। বুস্টিং যারা নর্মাল বুস্টিং করে তারা হলো এই 3% থেকে সেল নেয়। যখন সেল কমে যায় তখন তারা বলে যে আমার সেল নাই, আমার এটা নাই সেটা নাই, শুধু 3%। কিন্তু
এই যে 37% আছে এরা হচ্ছে রিটার্গেটিং করে, অর্থাৎ একবার এরা অ্যাড দেখে কিনে না, একবার দেখে, দুইবার দেখে, এনাদেরকে একটু পর পর রিমাইন্ডার দিতে হয়, একটু পর পর এনাদের গুণাগুণ বলতে হয়, এদেরকে বিভিন্ন রকম বুঝায় শুনে তারপরে কিনাইতে হয়, ঠিক আছে? কিন্তু এই কাস্টমারটা তো আপনি একবারে পাইবেন, এই কাস্টমারটা আর এই কাস্টমারটা আসলে মিক্সড হয়ে থাকে, এটাকে আলাদা করতে পারবেন না। আরো সহজ কথা বলতে গেলে যদি আমি এইভাবে বলি যে আমি যদি 100 জন কাস্টমারকে আমার প্রোডাক্ট দেখাই, সেখান থেকে 3 জন কিনবে, কিন্তু কোন 3 জন কিনবে আমি জানি না, সেই 3 জন পর্যন্ত যাইতে গেলে আমাকে এই 97 জনের কাছে নো শুনতেই হবে, তাহলে আমি 3 জনের কাছে ইয়েস শুনি। তার মানে ওই তার 97 জনের নো ওই ইয়েসে যাওয়ার আমার কাছে পথ, সুতরাং সেই নোতে আমি না যাওয়া পর্যন্ত ইয়েসেও যাইতে পারবো না। তো সেই জন্য মনে রাখতে হবে এই কাস্টমারটা আসে আপনার টার্গেটিং এর মাধ্যমে, এই কাস্টমাররা আসে হচ্ছে রিটার্গেটিং এর মাধ্যমে। এখন আমি আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি, খেয়াল করেন আপনারা একটা দৃশ্য। ইউটিউব বাংলাদেশি সুগার কেন, দেখেন আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি দেখলে বুঝবেন। দেখেন আমরা এই উদাহরণটা দেখতে পারি আপাতত, হ্যাঁ দেখেন একটা লোক সে কি করতেছে, একটা মেশিন নিয়ে আসছে, কিসের, এই মেশিনের কাজ কি, আখের রস বের করে, কেমন? এখন লোকটা কিভাবে কাজটা করতেছে খেয়াল করেন, এই দেখেন এইখন যতটুকু বের হইলো এতটুকু হইলো টার্গেটিং, মানে হলো 3% এর জুস। এখন যদি উনি এইটা ফেলে দিয়ে আবার আরেকটা নেয় তাহলে আজীবন উনি ওই 3% পর্যন্তই পেতে থাকবে, কিন্তু লোকটা কি তা করতেছে, কি করতেছে লোকটা দেখেন, তাহলে এতক্ষণ এই জায়গা দিয়ে হচ্ছিল, যতটুকু এই জায়গা দিয়ে বের করা সম্ভব বের করছে, এবার এই জায়গা থেকে আবার বের করতেছে, কেমন? তারপরে এই 2 টাকার মাঝখান দিয়ে বের করতেছে, আবার এদিকে দিচ্ছে, আবার দিচ্ছে। আচ্ছা এবার সংক্ষেপ করি, তাইলে এখন এখানে আমি কি দেখাইলাম, দেখাইলাম যে আমরা যে লিডটা আমাদের যে সিস্টেমটা দেখলেন, যে সিস্টেমটা আপনি দেখলেন যে অলরেডি আমাদের সিআরএমটা আমি আপনাদেরকে দেখাইছিলাম। দেখেন আমি আবার সিআরএমটা দেখাই আপনাদেরকে, দেখেন এই সিআরএম এ 156 জন আমাদের এই মুহূর্তে আছে, এনারা সবাই পেমেন্ট করছে, কেমন? আচ্ছা লাস্ট 90 ডেজে। তাহলে আমি যদি এটা ফিল্টারটা চেঞ্জ করি, চেঞ্জ করে বিকামের লিড ডেট বাদ দিলাম, ও সরি 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 সরি, এটা বিকামের কাস্টমার ডেটটা বাদ দিলে ভালো হইতো। 156 জন, কেমন? দাঁড়ান দেখাই, আফটার
অক্টোবরের 8 তারিখ সম্ভবত দেখছিলাম। তাইলে 528 জন। তাহলে আমি যদি এখন ক্যালকুলেটরটা অন করি, ক্যালকুলেটর যদি এখন আমরা অন করি, অন করে কি দেখব? হ্যাঁ, তাহলে 156 ভাগ করতেছি 528, তাইলে পার্সেন্ট ওয়াইজ কত? আচ্ছা 29%। দেখেন আমরা 29% লিডকে কনভার্ট করছি, কেমন? আচ্ছা যদি রিটার্গেটিং না করা হইতো তাহলে কি ঘটনাটা ঘটতো? কিভাবে রিটার্গেটিং করছি? কারণ হলো আমাদের অ্যাড বন্ধ, অ্যাড অ্যাকাউন্টটা ব্যান হওয়ার কারণে আমরা রিটার্গেটিং প্রপারলি করতে পারতেছি না। আমাদের এখানে যে সমস্ত স্টুডেন্ট আসতেছেন, যারা রেজিস্ট্রেশন করতেছেন, তাদেরকে আমরা এসএমএস পাঠাচ্ছি, ইমেল পাঠাচ্ছি। আবার যারা রেজিস্ট্রেশন করতেছেন না, ভিজিট করে চলে যাচ্ছেন, তাদেরকে আমি ফেসবুক পিক্সেলের সাহায্যে, আমি তো জানি যে অলরেডি ওনারা অ্যাড দেখে আমাদের ওয়েবসাইট ঘুরে গেছেন, তাদেরকে আবার কাস্টম কনভার্সন রিটার্গেটিং অ্যাড করতেছি। তাহলে করার ফলে দেখেন আজকে আমাদের 29% পর্যন্ত কনভার্সন রেট। যদি এরকম করতাম যে না, এখানে শুধুমাত্র অ্যাড দেখায় যে কজন স্টুডেন্ট আসছে, আর কোনো অ্যাড, আর পরে আবার নতুন করে আরো স্টুডেন্ট দেখতে থাকি, তাইলে আমাদের কিন্তু দেখা যাইতো যে হ্যাঁ আমাদের অ্যাড এর এক্সপেন্ডিচার হইতো অনেক বেশি, হ্যাঁ স্টুডেন্টও বাড়তো, কিন্তু অনেক অ্যাড এর জন্য খরচ করতে হইতো। এই আখের রসের উদাহরণে কি দেখলাম? যে একই রস, অর্থাৎ দেখেন মানুষ, আজ খেয়াল করেন, একটা মানুষকে যখন আপনি কোন একটা প্রোডাক্ট দেখাচ্ছেন, সে তো ওই প্রোডাক্টটা কেনার জন্য বসে নাই। ধরেন আমি আমার কথাই ধরেন, শনিবার, আগামীকালকে শনিবার আমার ছুটির দিন। শনিবার দিন সকালবেলা আমার কি কি প্ল্যান? কথার কথা ধরেন আমার একটা প্ল্যান হলো, আমার পিচ্চিকে নিয়ে অনেকদিন বের হই না, ধরেন আমার পিচ্চিকে নিয়ে কালকে চুল কাটাতে যাব, তারপরে ধরেন বাজার করি না, আমার সপ্তাহে শনিবার ছুটি থাকে, তাহলে আমি বাজার করব, ইত্যাদি ইত্যাদি, তাই না? এখন আমি সেই মুডে আছি, এর মধ্যে হঠাৎ করে আমার সেগুলোই প্ল্যানিং, হঠাৎ করে একটা অ্যাড দেখলাম যে পিঠে ব্যথা জন্য একটা মাসাজ করা যায়, এরকম একটা মেশিন 1200 টাকা। দেখতেছি এর মধ্যেই কিন্তু আমার ওয়াইফাই সেটা বাজারের লিস্ট আমার হাতে ধরাই দিতে পারে, অথবা এর মধ্যে আমার পিচ্ছে এসে বলতে পারে চলো চুল কাটতে যাই, তখন কিন্তু আমি ওনাকে অর্ডারটা দিব না, কিন্তু আমি কিন্তু ইন্টারেস্টেড ছিলাম। এখন বা আমি হয়তো কিনতে আসছি, আমার কাছে এখন টাকা নাই বিকাশে, কোনো না কোনো একটা কারণে, অথবা একটা ফোন কল চলে আসছে, এর মধ্যে একটা ভাইবার কল চলে আসছে, অথবা আমার এরকম একটা মিটিং ছিল, কেমন, অথবা কিছু একটা ঘটনা ঘটে গেছে, হ্যাঁ, তাহলে ব্যাপারটা কি? এখন আমি আমাদের এখানে যে একবার ভিজিট করে চলে গেছে, সে তো বুঝলাম যে সে ইন্টারেস্টেড, তা না হলে সে আসতো না, তাই না? আমাদের মার্কেটার হিসেবে দায়িত্ব যে আমাদেরকে তাদেরকে বারবার বারবার রিমার্কেটিং করে, রিটার্গেটিং করে করে অর্ডার জেনারেট করতে হবে। আমার মানে এটাই ছিল ইয়ে। তো এখন মনে রাখতে হবে, দেখেন একটা কাস্টমারকে আপনি কনভার্ট করবেন, যে সেখানে তাকে এনশিওর করতে হবে এই কয়টা জিনিস, আপনি মেক শিওর করতে হবে যে আপনি এই ভুলগুলো করেন নাই। মানে হলো একটা মানুষ যখন আপনার একটা অ্যাড দেখে ইন্টারেস্টেড হইলো, হ্যাঁ, যেমন আমরা যদি একটা অ্যাড উদাহরণ হিসাবেই দেখি, বাজাজ বাইক, ধরেন এটা লিখলাম বাজাজ বাইক, আচ্ছা বাজাজ তো মনে হয় অ্যাড দেয় না, আচ্ছা ধরলাম এই যে এইটা দেখলাম, মনে করেন এই অ্যাডটা দেখলাম, হ্যাঁ, কি হলো? কম্পিউটারের যন্ত্রণায় তো ঠিকতেই পারতেছি না, আর নেটের লাইন, এই নেটের লাইন আসলে সব সময়, বা আমার বাসার নেটের লাইনটা ঠিক থাকে, সমস্যাটা করে হচ্ছে এই রাতের বেলা সবাই আমরা বসি একসাথে, হয়তো এই জন্য নাকি জানি না, রাতের বেলা ক্লাস নেওয়ার সময় হচ্ছে স্লো হয়ে যায়, কাজগুলো ঠিক মতো করে মজা পাই না, কি হইলো? আচ্ছা
কি দেখাইতে চাইলাম আর এখানে কি আসতেছে। আচ্ছা দেখেন আমি মানে বড় করতে পারতেছি না, আমার কোনো সমস্যা আছে মনে হয়। আমি এখানে দেখানোর চেষ্টা করি যতটুকু পারি। দেখেন ধরেন এই একটা হঠাৎ ফেসবুকে আসতেছে, অথবা ধরেন আমি সকালবেলা পত্রিকা পড়তে পড়তে অফিসে যাচ্ছি, আমি দেখলাম যে বাজাজের বাইক এটা এত টাকা ছাড়, এটা এত টাকা ছাড়। আর আমার নিজেরও খুব শখ একটা বাইক কেনা, আমার খুব দরকার, কারণ মানুষের বেসিক নিডের মধ্যে একটা নিড হইলো গিয়া আপনার ট্রান্সপোর্টেশন, কেমন আর এটা হইলে আমার একটু কমফোর্টও হয়, অফিসে তার টাইম বাঁচে, ইত্যাদি কারণে কিন্তু আমার অলরেডি নিডটা ট্রিগার হয়ে বসে রয়েছে। হঠাৎ করে আমি একটা অ্যাডটা দেখলাম, চট করে দেখেই যদি দেখি যে ও এটা কেনার তো টাকাই আমার নাই, বাদ বাদ, আমি কিন্তু আর লিডে কনভার্ট হইলাম না। সামহাও দেখলাম এটার যে পেমেন্ট মেথড আর আমার কাছে যে অ্যাভেলেবেল পেমেন্ট মেথড আছে, এটার যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হয়। এখন কথা আসে যে এই যে বিজ্ঞাপনটা দেখতেছি, এটা বাজাজ হিসাবে দেখলে এক, আর এই লোগোটাই যদি না থাকতো তাহলে কিন্তু সিনটা চেঞ্জ হয়ে যেত। কেন? কারণ দেখা গেছে যে বাজাজকে তো আমি ভাই বিশ্বাস করি, কিন্তু এক্স ওয়াই জেড একটা মানে যে কোনো একটা আনকমন ব্র্যান্ডকে তো আমি বিশ্বাস করি না, তাই না? এখন মনে করেন চাইনিজ একটা ব্র্যান্ড, এরকম কোনো আমার এখানে কিচ্ছু আমি বুঝতে পারতেছি না, আমি দেখতেছি এরকম প্রাইস কম প্রাইস কম, তখন আমার চিন্তা হবে এটা চাইনিজ ব্র্যান্ড, কিনলে এটার পার্টস কই পাবো, আমার মনে হয় না এটা ভালো হবে, তাই না? এই মনের মধ্যে কুতুর কুতুর শুরু হয়ে যাবে। এই জন্যই সাকিব আল হাসান এসে যদি এখানে একটা হাসি দিয়ে বলে না এটা হলো এরকম কিনলে এই হবে, তখন কিন্তু আর মনের মধ্যে ওই ভয় ফ্যাক্টরটা কাজ করে না। তো যেটা দেখাচ্ছিলাম সেটা হলো যে আপনাকে এই যে ট্রাস্ট একটা ফ্যাক্টর, ফিয়ার একটা ফ্যাক্টর, যে এই যে বললাম যে পার্টস পাবো কিনা, এটা তো চাইনিজ ব্র্যান্ড, আর যদি বাজাজ হয় তাহলে আমি জানি বাজাজের সার্ভিস সেন্টারের অভাব নাই, সব দিক থেকে আছে, অথরিটি। আচ্ছা এই হুন্ডাটা কেনার পরে কাগজ করতে পারবো তো? চাইনিজ বাইক এখন দেখা গেছে যে এমন বাইক যেটা কাগজ করা যাবে না, তাহলে বাদ হয়ে যাবে কিন্তু। তারপর ল্যাক অফ স্কিল এন্ড ইনফরমেশন, এখন দেখা গেছে যে বাইক কিভাবে চালাইতো এটা কোনো জায়গায় শেখাও সম্ভব না, আমি জানিও না এই বিষয়ে, আর এই বাইকটার সম্পর্কে ইনফরমেশনও নাই, তখন কি হবে? তখনও কেনা সম্ভব না। তারপর হচ্ছে দেখা গেল যে এটা এমন প্রসেস, এটার জন্য সরকারের কাছে অ্যাপ্লাই করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, অনেক কাহিনী আছে, ইজি না, তাহলেও হয়তো বাদ হয়ে যেতে পারে। তারপরে হচ্ছে এটা কিনলে আমার কি কি বেনিফিট, ওইখানে ওরা কি অফার দিচ্ছে আমি কিছুই বুঝতেছি না, তাহলেও হয়তো হবে না। এই সমস্ত প্লাস আরেকটা বিষয় হচ্ছে যে আমি চিন্তা করছি যে আমি বাজাজের এটা কিনবো 100 কিলোমিটার, সরি 100 কি বলে এটাকে সিসি, এখন ইসেরটা কত, মানে টিভিসিটা কত, কম্প্যারিজন করে যদি আমি বুঝি যে না আমার তো আসলে এটাই দরকার, তাহলে আমি হ্যাপি হলে কিনবো। আর আদারওয়াইজ যদি এগুলো ট্রিগার না মানে কোনো একটা কারণ এখান থেকে থাকে, তখনই কিন্তু সেই কারণটা আমার বাইং জার্নিটাকে ব্লক করে দিবে। ঠিক আছে, এই জিনিসটা আমরা তাহলে আমাদেরকে কি করতে হবে, আমরা যখনই যেই বিজনেস করব সেটা করার আগে আমাকে যখনই কোনো প্রোডাক্ট লঞ্চ করব বা যেই নিশের কাজ করব সেই নিশটা সম্পর্কে আগে বুঝে নিব যে ইউনিক যে আমার যে ইউনিক সার্ভিসটা থাকবে বা সলিউশনটা থাকবে সেটা কি কি ইয়েকে ফুলফিল করতেছে। যেমন একটা রেস্টুরেন্টে গেলে কি হয়, শুধু ফুডের নিড ফুলফিল হয় তা নয়, অনেক রেস্টুরেন্টে গেলে এন্টারটেইনমেন্ট থাকে, অনেক রেস্টুরেন্টে গেলে টাইম সেভ হয়, অনেক রেস্টুরেন্টে গেলে টাকা সেভ হয়, অনেক রেস্টুরেন্টে গেলে কমফোর্ট হয়, অনেক রেস্টুরেন্টে লাভ এন্ড পিস এটা হয়, অনেক রেস্টুরেন্টে গেলে হচ্ছে মানে যেটা 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 বেনিফিট থাকে, তাই না? এর জন্য তো এক একটা রেস্টুরেন্টের রকম এক এক রকম হয়, এইটাই। এরপর আমরা এখানে যখন দেখবো যে না এখানে আমি এই জিনিসগুলো আমি ট্যাপ করতে পারতেছি, এখানে মিনিমাম 3টা জিনিসকে আমি ট্যাপ করতে পারি, এবং তারপরে টেস্টারে ফেলে দেখবো ব্যাপারটা ওয়ার্ক করে কিনা, তারপরে হচ্ছে দেখবো যে আমি এই জিনিসগুলো কিভাবে এলিমিনেট করব। হ্যাঁ, এটার জন্য কি আমার বাজেট বা এবং আমার যে রিসোর্স আছে এটা সাপোর্ট করে কিনা, এই সমস্ত বিষয়গুলো ডিসিশন নেওয়ার পরেই আমি ওই বিজনেসে নামবো। ঠিক আছে, আরেকটা বিষয় মনে রাখতে হবে, সাকসেসফুল হওয়ার একটা ভালো ফর্মুলা হচ্ছে, আমার না এটা হচ্ছে এগেইন এটা হলো ওই নাম জানো কি, আচ্ছা এখন নাম মনে পড়তেছে, ইম্পর্টেন্ট না, একটা
একটা স্কিল কিন্তু আপনাকে অনেক বিজনেসে সাকসেসফুল হতে সহায়তা করবে। হ্যাঁ, এটা আরেকটু বিস্তারিত বুঝি হচ্ছে ইকিগাই এর মাধ্যমে। আমি আসলে চাই কি আপনারা কোনোভাবেই যেন ফেল না করেন এবং সত্যিকার অর্থেই যেন আপনারা আহ উম, আহ, যেই কারণে কোর্সটা করতেছেন সেই কোর্সটা সফল হন। তা এখন সেইটা করতে গিয়ে দেখা গেল যে অন্য কোনো বাধা থাকতে পারে, হয়তো কোর্সটা করে সবই আপনি পারছেন কিন্তু অন্য কোনো বাধার কারণে আপনার এই মানে কারণ বিজনেসটা আসলে ভাই আমি আমার পার্সোনাল ছোট লাইফে যতটুকু শিখছি পড়ছি বুঝছি ভাই সবই বুঝলাম যে গেম অফ মাইন্ড, এবং এটার সাথে প্রোডাক্ট সার্ভিসের সম্পর্ক থেকেও স্ট্র্যাটেজির সম্পর্ক অনেকই বেশি। তো যাই হোক, এখানে আমি ইকিগাইটা আপনাদেরকে দেখাচ্ছি। জাপানিজরা এত বেশি সফল কেন সেটার উপরে অনেক বড় একটা গবেষণা করার পরে ওনারা একটা জিনিস দেখতে পাইছে যে ওরা কিভাবে এত ধ্বংস হয়ে যাওয়ার পরেও কিভাবে এত দ্রুত ঘুরে দাঁড়াইতে পারছে, এবং ওরা এত বেশি কিভাবে এত দ্রুত ওরা মানে কি বলে সাকসেসফুল হয়ে যায়, ওদের কোম্পানিগুলো এত দ্রুত এবং হচ্ছে যে মার্কেট লিডার হয়ে যায়, সেগুলোর সব বিবেচনা করে ওরা দেখতে পাইছে যে এটার কারণ হলো একটা সিক্রেট রিজন আছে। আমি সিক্রেট রিজনটা দেখাচ্ছি, সেটার নাম হচ্ছে ইকিগাই, এবং এটা এখন সবাই প্র্যাকটিস করতেছে ওয়ার্ল্ড ওয়াইড। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই চমৎকার একটা ফর্মুলা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যারা নতুন বিজনেস করতেছেন অথবা করবেন তারা মাস্ট এটা কাইন্ডলি ফলো করবেন, তাহলে আপনার জন্য সফল হওয়ার রাস্তাটা অনেকখানি খুলে যাবে। খেয়াল করেন এখানে বলতেছে যে ইকিগাই কি। ইকিগাই হলো, দেখেন এইখানে একটা গোল আছে, ওইখান থেকেই শুরু করি। দেখেন এখান থেকে শুরু করি, দেখেন এই গোলটার মধ্যে বলতেছে আপনি কি ভালোবাসেন। ধরেন আপনি তালিকা করে আমার কথাই যদি বলি আমি কি কি ভালোবাসি আমি বলি, যেমন আমি মুভি দেখতে খুব ভালোবাসি, আমি গল্পের বই পড়তে বুক পড়তে খুব ভালোবাসি, বুক রিডিং। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমি বিজনেস সম্পর্কে লার্ন করতে খুবই ভালোবাসি, তারপরে হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং এর সম্পর্কে লার্ন করতে এন্ড সার্ভিস প্রোভাইড করতে ভালোবাসি। ঠিক আছে, আমি ট্রেনিং নিজে নিতে এবং প্রোভাইড করতেও ভালোবাসি। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি ধরেন গিটার বাজাইতে টুকটাক পারি, ভালোবাসি অনেক, হয়তো বাজাইতে পারি কম। আচ্ছা, আর কি, আর ঘুরতে ট্রাভেলিং খুব পছন্দ। ধরেন আমার যা যা পছন্দ আমি সব তালিকা করলাম। এখন এখানে লাভের তালিকা পাইলাম। এবার আসতেছে হোয়াট ইউ আর গুড এট, তুমি কিসে কিসে ভালো। এখন মুভি দেখা অথবা বানানো, হ্যাঁ এর মধ্যে ভালো আমার কিছু নাই। আমি বুক রিডিংটা ভালো, ওকে গুড লিখলাম। বিজনেস লার্নিং গুড, ডিজিটাল মার্কেটিং লার্ন এন্ড সার্ভিস প্রোভাইডিং গুড, ট্রেনিং প্রোভাইড গুড, গিটার ব্যাড, ট্রাভেল নট ভেরি মাচ। এটা তো আমি ব্যাড লিখলাম, আমরি ট্রাভেলার না, আমি নিজেকে ট্রাভেলার বলার মতো কিছু না। ঘুরতে টুরতে সবাই পছন্দ করে, অতটুকু পর্যন্ত আমিও পছন্দ করি। এইবার আসি পরের কথায়, এইবার আসি একটা মিনিট, এবার আসি হচ্ছে দেখেন এখানে আসলো হলো লাভ। আচ্ছা আমি একটু স্ক্রিনটাতে দাগায় দেখাই, সহজ হবে বুঝতে। এটা হচ্ছে লাভ, লাভটা পাইলাম। এরপরে আসতেছে আমি কিসে ভালো, সেটাও পাইলাম যে আমি তাহলে ভালো হচ্ছে এই কয়টা জিনিসে আমি ভালো। আচ্ছা, তাহলে এবার আসি হচ্ছে কোন কোনটাতে আমি পয়সা বানাইতে পারতেছি। কেমন? আচ্ছা ধরেন আমি পয়সা বানাইতে পারি হচ্ছে, আমি পয়সা পাই হলো ট্রেনিং এবং হচ্ছে ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করে, যেমন ওয়েব ডেভেলপমেন্ট করে ওয়েবসাইট তৈরি করে দিয়ে আমি টাকা পাই, বা আমাদের টিমের মাধ্যমে আমি ওয়েবসাইট সেল করার মাধ্যমে টাকা পাই। ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইনের বিভিন্ন কাজ, স্ট্র্যাটেজি প্ল্যানিং করা, সেগুলোকে আপনার বিভিন্ন প্রজেক্টে কাজ করে, এবং আমি অলরেডি জবও করতেছি এই রিলেটেড, সেগুলো থেকে আমি টাকাটা পাই। তাহলে এইটা ওকে। এবার দেখি মার্কেটে কোনটা বা পৃথিবীর জন্য সবচাইতে বেশি দরকারি কি, পৃথিবীতে সবচাইতে বেশি হেল্প হবে কি আমার ইয়ের মধ্যে, আমি কোন বিষয়ে সবচেয়ে বেশি মানুষকে সহযোগিতা করতে পারবো। এগেইন এইটা হলো কি কোনটা, সেটা হচ্ছে যে
এইটা। তার মানে আমি খুঁজে দেখলাম যে এই দুইটা জিনিস হচ্ছে এমন যেগুলোর মাধ্যমে আমি সবচাইতে বেশি পছন্দ করে ভালোবাসি, ভালো কাজও জানি কিছুটা, খুব যে ভালো আহামরি তা নয়, আমার ইয়ে অনুযায়ী আমার এইগুলোর মধ্যে সব ভালো, এবং এগুলোর জন্য আমি টাকা অলরেডি পাচ্ছি, এবং আমি এগুলো করার মাধ্যমে যেহেতু ভবিষ্যৎ জগৎটাই হচ্ছে পৃথিবীতে ডিজিটাল মার্কেটিং এর জগৎ, সেখানে পৃথিবীর জন্য এটাই বেশি ফিউচারিস্টিক একটা কাজ। তো আমি বেছে নিছি তাইলে এখন আমি বুঝে নিলাম যে আমার জন্য ইকিগাই কোনটা হবে। ইকিগাই আমার জন্য সিম্পলি এটা, তাহলে আমার জন্য এই দুইটা। কেমন? এই দুইটাই হলো আমার জন্য ইকিগাই। আমাদের একটা কোম্পানির নাম হচ্ছে ডিজিটাল আপ আর একটার নাম হচ্ছে এডুকম। ডিজিটাল আপে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি, আর এডুকমে আমরা মার্কেটিং এবং বিজনেস সাকসেসফুল হওয়ার বিষয় বা বিজনেস স্কিলের বিভিন্ন রকমের ট্রেনিং আর কনসালটেন্সি সার্ভিসটা প্রোভাইড করি। এই হলো আমাদের আমার দুইটা ইকিগাই আমি বের করলাম। এখন জাপানিজদের কি করে, ইকিগাই বের করার পরে, অর্থাৎ ধরেন একজন মানুষের বাঁশি বাজাইতে ভালো লাগে, এটা ভালো লাগে, ওইটা ভালো লাগে, এবং সেটার মধ্যে কোনটা সে বেশি ভালো, কোনটার মধ্যে অলরেডি সে টাকা পাচ্ছে, কোনটা ভবিষ্যতে কাজে লাগবে, এই সমস্ত ব্যাপারটা সে একবার ডিসাইড করার পরে আজীবন ওই কাজটাই করে, এবং এর ফলে তারা অনেক বেশি ভালো কাজ করে। তো আপনারাও চাইলে এইভাবে একটা ইকিগাই তৈরি করে আপনাদের নিশ নিয়ে কাজ শুরু করতে পারেন। এরপরে আসি হচ্ছে মার্কেটিং এন্ড সেলস ফানেল। ওইটা ওই দিনও দেখাইছিলাম। দেখেন মার্কেটিং এন্ড সেলস ফানেল কি, বর্তমান যুগে তৎকালীন মার্কেটিং এ কিন্তু সেলস এর কাজ বেশি ছিল, মার্কেটিং এর কাজ বেশি কম ছিল। বর্তমান সময় মার্কেটিং এ সেলস এর কাজ কম, মার্কেটিং এর কাজ বেশি, বিকজ আপনি মার্কেটিংটা করবেনই ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে। তাই তো এখন সেই ক্ষেত্রে আমি কি করতেছি, দেখেন আমরা যেটা করতেছি প্রথমত হচ্ছে আমাদের কাস্টমার, আমরা প্রথমে মার্কেটিং এর প্রসেস দেখবো আলাদা একটা জায়গায়, এইখানে না, পরবর্তীতে দ্বিতীয় ক্লাসে দেখবো। বাট এই ক্লাসের কাজের মধ্যে চলে আসতেছে যে আমরা যখন আমাদের প্রোডাক্টকে ডেভেলপ করবো বা সলিউশনটা ডেভেলপ করে ফেলবো, আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে দেখেন আমরা যখন প্রোডাক্টটা ডেভেলপ করব, অর্থাৎ আমাদের কোম্পানি এখানে আর কাস্টমার এখানে, তখন আমাদের কি ঘটনাটা ঘটবে, তখন ঘটনাটা ঘটে হচ্ছে তখন আমাদের সকল কাস্টমার এই স্টেজে থাকে, অর্থাৎ আনঅ্যাওয়্যার, যে না জানা অবস্থায়। যখনই আমরা কাস্টমারকে অ্যাওয়্যার করি কোনো একটা অ্যাড দেওয়ার মাধ্যমে, যেমন প্রথমেই বলছিলাম ইনবাউন্ড অথবা আউটবাউন্ড লিড এর মাধ্যমে, হ্যাঁ, কাস্টমার তখনই চলে আসে প্রথমে অ্যাওয়ারনেস স্টেজে। অ্যাওয়ারনেস স্টেজে যত মানুষ আসে তার মধ্যে সবাই ওই যে 60% তারা ইন্টারেস্টেডই না, হ্যাঁ, তো তারা ওই পর্যন্তই থাকে, একটা সার্টেন পার্সেন্টেজ ইন্টারেস্ট পর্যন্ত আসে। ইন্টারেস্টেড হয়, যেমন ধরেন কথার কথা, আমার বাইক আগে ছিল, আমার বাইক ভবিষ্যতে আবার কেনার প্ল্যানও আছে, কিন্তু বাইক আমার এমন কোনো প্যাশন না যে বাইক ছাড়া আমার জীবন চলবে না, অবশ্যই চলবে, বিকজ ইন ফিউচার আমি পারলে হয়তো গাড়িই কিনবো, হ্যাঁ, বাইক নাও কিনতে পারি, আই এম নট মানে সিরিয়াস অ্যাবাউট ইট। সো সেই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, সেই ক্ষেত্রে যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হলো যে যেহেতু আমি সিরিয়াস না, তার মানে হলো ইন্টারেস্টেড লেভেল পর্যন্তই আমি যাব, বাট কনসিডারেশন পর্যন্ত যাব না। কিন্তু কেউ বাইক কেনার জন্য অলরেডি পয়সা নিয়ে বসে আছে, অথবা চিন্তা ভাবনা করতেছে, অথবা তাদের ভালো প্ল্যানিং আছে, বা বাইকের বিষয়ে প্যাশন আছে, হ্যাঁ, তো সে চলে যাবে সরাসরি কিন্তু ইন্টারেস্টের পর্ব শেষ করেই কনসিডারেশন। কি কনসিডার করবে, ওই যে ওগুলো যে কেন কেনে না সেই জিনিসগুলো, যে এটা কি কেনার জন্য টাকা আছে কিনা, এটা আমার জন্য হেল্পফুল কিনা, অন্যদের থেকে অফার ভালো কিনা, এখনই কেনা উচিত কিনা, তারপরে হচ্ছে কিনলে এরা সব পার্টস টার্স পাবো কিনা, বা এদের সব আফটার সেল সার্ভিস পাবো কিনা, বা এরা যা কথা বলতেছে সত্যি কিনা, এগুলো কি আসলে কি বলে অথরাইজ কিনা, হ্যাঁ, এগুলো সব চিন্তা করে। তারপরে হচ্ছে ইন্টেনশনটা কি, ইন্টেনশনটা হচ্ছে যে একটা সে অ্যাকশন নেয়, হয় দোকানে ভিজিট করে, নাইলে কমেন্ট করে, নাইলে সাইন আপ বাটনে ক্লিক করে, নাইলে কল করে, নাইলে আপনার কি বলে সাইন আপ করে, ইমেল সাইন আপ করে, কিছু না কিছু একটা করে। তারপরে আসে হচ্ছে ইভ্যালুয়েশন পর্যায়ে কি হয়, ধরেন ইন্টেন্ট করে সে আপনার ওয়েবসাইটে চলে আসলো, যদি ওয়েবসাইটের মাধ্যমে বলি, তাহলে এবার ওয়েবসাইটের অবস্থার মধ্যে সে দেখবে যে আপনার
ওয়েবসাইটের মধ্যে এসে সে লেখাগুলো পড়বে, প্রোডাক্টের ছবিগুলো দেখবে, ওয়েবসাইটের অবস্থাগুলো কি, ওয়েবসাইট কতটুকু ফাস্ট, এগুলো কিন্তু তার ইভ্যালুয়েশনের করতে সাহায্য করে। একটা কোম্পানির ওয়েবসাইটে ঢোকার পরে দেখা গেল তার যে দরকারি ইনফরমেশন সেটা জায়গা মতো পাচ্ছে না, তখন তো সে বের হয়ে চলে যাবে, তাই না? তো আলটিমেটলি কাস্টমারকে ইভ্যালুয়েশন পর্যায়ে আপনাকে, অথবা আপনি ধরেন একটা শোরুমে গেছে, যাওয়ার পরে দেখতেছে একটা লোকও নাই, কথা বলবে কার সাথে? হ্যাঁ, অথবা ধরেন একটা জায়গায় গেছে, শুনছে একটা জায়গায় খাবার খুব ভালো, গিয়ে দেখতেছে নাই, অথবা শুনতেছে যে অমুক জায়গায় তমুক অফার আছে, হট করে সে লগ ইন করে ভিতরে ঢুকে দেখে আনঅ্যাভেলেবেল, শেষ হয়ে গেছে। তো এই জায়গাটাকে আমাকে ওই জায়গাগুলো শক্ত করতে হবে। যখন এই স্টেজটা পার করতে পারবো কাস্টমারের মাধ্যমে, হ্যাঁ, তাহলেই তখনই চট করে চলে আসবে কোথায়? সে পারচেজে, অর্থাৎ আমাদের আলটিমেট ডেস্টিনেশনে। এবার পারচেজের পরে কিন্তু আরো স্টেজ আছে, এখানে যদিও দেখায় নাই, কিন্তু আমরা তো গ্রোথ শিকার, আমরা আরো দুইটা স্টেজ দেখছিলাম। একটা স্টেজের নাম ছিল হচ্ছে রিপিট, মানে একবার একটা কিনলো সে, তারপরে হলো আরো কিনতেই আছে, আজীবন কিনতে আছে এইটা। আর তারপরের স্টেজে কি থাকে? রেফারেল। সে কিনলো তো কিনলোই, আরো 5 জন বইলা বেড়াচ্ছে যে ভাই কিনলে এখান থেকেই কিনে। বুঝলেন? এই হলো আমাদের মানে সেলস ফানেলটা। কেমন? আচ্ছা, এইবার হলো আমরা এই আজকের ভিডিওটাও শেয়ার করে দিব, ফাইলটাও শেয়ার করে দিব। নেক্সট ক্লাস থেকে আমরা অন্য টপিকে পড়াশোনা করব, বুঝবো। এখানে চ্যাটিং এ একজন প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম স্যার, ভিডিও এবং ট্রেনিং এ এক্সেল শিটটা আমাদেরকে দিলে উপকৃত হবে, তা স্যার আমার হিসাবে শিটটা সাপোর্ট দেবে আমার মনে হয়। আচ্ছা, আমি এখানে এখনো পর্যন্ত যতগুলো ফাইল শেয়ার দেখাবো সমস্ত ফাইলই শেয়ার করব, সমস্ত ভিডিওই শেয়ার করব। আজকের ক্লাসটা রিপিট শুধুমাত্র এই জন্য করছি, আগের ক্লাসের ভিডিও দিতে পারিনি তাই। কেমন? নাহলে এই কথাগুলো তো গত ক্লাসে বলা হয়েছিল। যাই হোক, আপনাদের 2বার পাইছেন আপনারা, কোনো অসুবিধা নেই, ভালো হয়েছে। এইবার আসি পরের টপিকে। এখানে একটা হোলসেল মার্কেটের লিস্ট আছে, সেটা হলো যারা ই কমার্সের জন্য পারচেস করতে চান বিভিন্ন প্রোডাক্ট সার্ভিস, তারা কোথা থেকে করতে পারেন তার এখানে একটা লিস্ট আছে। এখানে দেখেন আমি বুঝাই দিই কিছু জিনিস আপনাদেরকে সংক্ষেপে। আচ্ছা, এটা আজকে বুঝাইতে পারবো না, এটা আজকে বুঝাই লাভ নাই, এই ফাইলটা আমি আপাতত শেয়ার করতেছি, নেক্সট ক্লাসে বুঝাই দিব। তো এখন আমরা আজকের ক্লাসটা এখানে শেষ, নেক্সট ক্লাস থেকে আরো বিষয় বুঝবো। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমরা 4-5 মিনিট প্রশ্নের উত্তর দিয়ে তার ক্লাসটা শেষ করতেছি। আজকে ক্লাস শেষ। ঠিক আছে, তো অসুবিধা নাই। যদি কোনো প্রশ্ন থাকে গ্রুপেও লিখতে পারেন। আমি সরি, গ্রুপে অ্যাক্টিভ না, আমার মোবাইলটা খুব সমস্যা করতেছে, মোবাইলটা একটু, এই যে বললাম যেটা, আমি যে আসলে জবটা সুইচ করতেছি, তো এখন আসলে মোবাইলের ডাটাগুলো আমাকে একটু কয়দিন পরে করতে হবে, জ্যাম হয়ে গেছে মোবাইলটা। তো যাই হোক, কোনো প্রশ্ন থাকলে লিখে থাকেন, নেক্সট ক্লাসে জিজ্ঞেস করেন। তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।